আই থিংক আমরা শুরু করি, রাইট? জি স্যার, শুরু করা যাবে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আপনার 12টা ক্লাস ব্যাট নিয়ে, আর 2টা ক্লাস হবে হলো কাস্টমস অ্যাক্ট নিয়ে। সো আমি আহ, রাকেশ সাহা, পার্টনার ফর ট্যাক্স ইন আর্নেস্ট ইউনিং ইন বাংলাদেশ। এটা হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। সো আপনাদের আজকে ফার্স্ট ক্লাসটা আমরা বেসিক্যালি প্যাটের ওভারভিউ এবং রেজিস্ট্রেশন নিয়ে ডিসকাস করব। সো যেহেতু আপনারা এই লেভেলে আছেন, ফার্স্ট লেভেলে তো আপনারা ব্যাটের টপিকস নিয়ে ডিসকাস করছেন, পড়ে আসছেন। তো একটা বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং অবভিয়াসলি আপনাদের আছে। সো ওই বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা চিন্তা করেই আমি ক্লাসগুলা স্টার্ট করব। যদি আপনাদের কোনো পয়েন্ট থাকে তাহলে অবভিয়াসলি আপনারা ভয়েস রেজ করবেন। ঠিক আছে? জি স্যার। সো আপনার আমাদের এক্সিস্টিং যে বিএটি ল, সো উই অল নো দ্যাট ব্যাট এন্ড এসডি অ্যাক্ট 2012, এবং তার সাথে আপনার ব্যাট এন্ড এসডি রুলস 2016। তো আমরা যদি লটাকে দেখি, তাহলে আমরা দেখবো যে বেসিক্যালি তিনটা নেচার অফ বিজনেস অ্যাক্টিভিটিকে আপনার কনসিডার করেই লটা আপনার ফ্রেম করা হয়েছে। এবং অন্যান্য যেমন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে ওখানে ট্যাক্সের যে রেট গুলা দেখি, অ্যাজ ইউজুয়ালি আমরা দেখি যে ঠিক আছে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এইভাবে আপনার ক্লাস্টার করা আছে। বাট ব্যাটের ক্ষেত্রে আপনার যেটা হয়, ব্যাটে প্রথমত হলো ফার্স্টলি বিজনেস নেচার, সেকেন্ডলি হলো বেসড অন নেচার অফ দ্য ট্রানজেকশন। এখন আপনি একটা বিজনেস অর্গানাইজেশনে আপনি প্রোডাক্ট সাপ্লাই দেন। সো আপনি দেখা যেতে পারে যে এখানে মাল্টিপল প্রোডাক্টস হয়তো আপনি সাপ্লাই দেন, ডিফারেন্ট সার্ভিসেস আপনি প্রোভাইড করেন। তাইলে আপনার সব প্রোডাক্টের ক্ষেত্রে যে আপনার ব্যাটারি রেট এক হবে, বা সব ক্ষেত্রে যে আপনার ব্যাটারি মেকানিজমটা এক হবে, বা সব সার্ভিসেসের ক্ষেত্রে যে ব্যাটারি রেট এক হবে বা মেকানিজমটা এক হবে, সেটা কিন্তু না। সো এই জন্য ব্যাটে আপনার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো যে ব্যাট আপনার প্রভিশনস এবং রেটটা অ্যাপ্লিকেবল হলো বেসড অন ট্রানজেকশন। সো প্রথমত আমরা তিনটা ব্রড ক্যাটাগরিতে লটাকে ডিফাইন করতে পারি বেসড অন দ্য নেচার অফ দ্য বিজনেস ট্রানজেকশন। সাবসিকুয়েন্টলি এগুলাকে আবার আরো আপনার বিভিন্ন ভাগে আপনার ডিভাইড করা যাবে। সো ফার্স্টলি আমরা যদি দেখি যে আইনের প্রভিশন গুলো যদি দেখি, যে তিনটা আপনার বিজনেস নেচার: ট্রেডিং, সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং। বেসিক্যালি এই তিন ধরনের নেচার অফ বিজনেসের বাইরে আপনার আমরা এক্সিস্টিং লতে আর কোনো কিছুই পাবো না বড় নেচারে। এবং ট্রেডিং, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সার্ভিসটা আমরা হয়তো বুঝতে পারবো যে সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ম্যানুফ্যাকচার করে সাপ্লাই দেয়। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনার কিছুটা ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? যে আপনার কোনো গুডস যদি ইম্পোর্ট করে উইদাউট এনি চেঞ্জিং যদি এটাকে সেল করা হয়, তাহলে এটাকে ট্রেডিং বলে। আবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করে যদি বিক্রি করা হয় লোকালি, সেটাকে ট্রেডিং বলে। আবার আরেকজন ট্রেডারের কাছ থেকে গুডস পারচেস করে যদি বিক্রি করা হয়, সেটাকেও ট্রেডিং বলে। তো তার মানে হলো ট্রেডিং এর মেইন কনসেপ্টটা হলো যে আপনি একটা গুডস আইদার ইম্পোর্ট করলেন অথবা লোকালি পারচেস করলেন উইদাউট চেঞ্জিং এনিথিং, শেপ, ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো জিনিস উইদাউট চেঞ্জিং এনিথিং। আপনি যদি এটাকে সাবসিকুয়েন্টলি সাপ্লাই দেন, তাহলে ওই ট্রানজেকশনটাকে আপনার ট্রেডিং অ্যাক্টিভিটি হিসেবে ট্রিট করা হবে। সো ব্রডলি তিনটা বেসিসে আমরা লটাকে প্রাইমারিলি ডিফাইন করতে পারি। একটা হলো ফর ট্রেডার, একটা হলো ফর সার্ভিস প্রোভাইডার, আর একটা হলো ফর ম্যানুফ্যাকচারার। এই হলো তিনটা ব্রড ক্লাস্টার। আপনার এই তিনটা ব্রড ক্লাস্টারের বেসিসে আপনারা লটাকে ক্যাটাগরাইজ করতে পারবো। পয়েন্ট ওয়ান। দ্বিতীয় যে পয়েন্টটা, যে এই লটা ব্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012, এই লটা কিছু কিছু ক্ষেত্রে
আপনার কাস্টম সেক্টরের সাথে লিঙ্কড আছে, এবং আপনার কাস্টম সেক্টরের সাথে লিঙ্কড আছে কিরকম, যে আমরা যদি দেখি যে গুডস, ঠিক আছে, তো যত ধরনের আপনার গুডস আছে, তো এই গুডস গুলাকে আপনার নিউমারিক কোডে আপনার ক্যাটাগরাইজ করা হয়। যেমন হতে পারে যে, ঠিক আছে, আমি যেহেতু বলছি এর আগে যে বেসড অন দা আপনার ট্রানজেকশন ব্যাটের রেট ডিফারেন্ট হতে পারে, তাইলে এই ট্রানজেকশনটাকে স্পেসিফিক্যালি ক্যাটাগরাইজ করার জন্য আপনার আমাদেরকে কি করতে হয়, কাস্টম সেক্টর যে এইচএস কোড আছে সেই বেসিসে গুডসটাকে আপনার আইডেন্টিফাই করতে হয়। তো এইচএস কোড কি, এইচএস কোডের কিভাবে আপনার ক্রিয়েশন, সেগুলো আমরা যখন কাস্টম সেক্টরের প্রভিশনালস নিয়ে ডিসকাস করব তখন ওখানে ডিটেল লেভেলে ডিসকাস করব। বাট একটা পয়েন্ট আমরা এখানে বলে রাখি যে গ্লোবালি যত ধরনের প্রোডাক্টের ট্রেডিং হয় সবগুলাকে আপনার নিউমেরিক কোডে ক্লাসিফাই করা হয়। ওইগুলাকে বলা হয় হারমোনাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন কোডিং সিস্টেম, মানে এইচএস কোড। এইচএস কোড দ্বারা প্রত্যেকটা আপনার গুডসকে আপনার নিউমারিক কোডে কোডিফাই করা হয়, এবং বাংলাদেশ পার্সপেক্টিভে ওই কোডগুলোর সংখ্যা হলো 8 ডিজিটের, থাকে 8 ডিজিটের। 6 ডিজিট, ফার্স্ট 6 ডিজিট গ্লোবালি সেম, লাস্ট 2 ডিজিট হলো কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। সো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট স্পেসিফিকেশনের বেসিসে আইডেন্টিফাই করার জন্য আপনার এই এইচএস কোড, কাস্টম সেক্টর এইচএস কোডটা ব্যাট একটে ইউজ হয়। তার মানে আমরা যদি একটা প্রোডাক্ট বলি যে পেন, কলম, তাহলে কলমের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো দেখা যাবে যে সব কলমের আপনার একই ধরনের বৈশিষ্ট্য না, এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য, এবং এই এক এক ধরনের বৈশিষ্ট্যের জন্য হতে পারে কি, যে আপনার কোডটা বিভিন্ন ধরনের হতে পারে। সো ট্রানজেকশনটাকে মোরলি স্পেসিফাই করার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েটলি স্পেসিফাই করার জন্য, কোডটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার এই এইচএস কোড ইউজ হয়। সেটা আপনার ভ্যাট অ্যাক্টের ক্ষেত্রে এটা কাস্টম সেক্টর এইচএস কোডটাকে ইউজ করা হয়। এগুলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো যে আপনার যখন একটা গুডস ইম্পোর্ট হয়, সেটা ফিনিশ গুডস হতে পারে অথবা র মেটেরিয়ালস হতে পারে। তো ওই গুডসটা যখন ইম্পোর্ট করা হয় তখন কি হয়, যে গুডস যখন আপনার পোর্টে আসে, আসার পরে আপনার ওই গুডসটাকে কাস্টমস অথরিটি কি করে অ্যাসেসমেন্ট কমপ্লিট করে টু চার্জ ডিউটিস এন্ড ট্যাক্সেস। তো ওই যে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে কাস্টমস অথরিটি, তখন ওই যে গুডসটা ইম্পোর্ট করা হয়, ওই ইম্পোর্টেড গুডসটার ভ্যালুটা নিয়ে আপনার কাস্টমসে ভ্যালুয়েশন রুলস আছে, মিনিমাম ভ্যালু আছে, টেরিফ ভ্যালু আছে। সো ওই ভ্যালুটা কি হবে, ওই ভ্যালুটা ডিটারমাইন করার জন্য অনেকগুলা আপনার অপশনস আছে, মানে রুলস আছে। তো ওই ভ্যালু যেটা ডিটারমাইন করা হয় under the Customs Act to pay duties and taxes at customs point, ওই ভ্যালুটাকে ভ্যাটে যখন আপনার ভ্যাট পেমেন্টের জন্য গুডসের ক্ষেত্রে আপনার ভ্যালু ডিটারমাইন করা হয়, তখন আপনার ওই কাস্টমসের অ্যাসেস ভ্যালুটাকে অ্যাজ এ ভ্যালু হিসেবে আপনার ভ্যাটে কনসিডার করা হয় টু ডিটারমাইন ডিএটি অ্যান্ড এসডি অ্যাট সাপ্লাই স্টেজ। সো এটার একটা লিঙ্ক আপনার, যেটা ক্ষেত্রে আপনার বিএটি অ্যাক্টের কাস্টমস অ্যাক্টের সাথে লিঙ্ক আছে। এছাড়া আরো অনেকগুলা ক্ষেত্রে লিঙ্ক আছে, এগুলো যখন সাবসিকুয়েন্টলি আমরা ডিসকাস করব বিভিন্ন প্রভিশনস নিয়ে, তখন আমরা আরো ডিটেল ডিসকাশন করব। তো তার মানে আমি বলতে চাই যে ব্যাট একটা এক আপনার অনেকগুলা প্রভিশনস ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার কাস্টমস অ্যাক্টের সাথে লিঙ্কড। তো তাইলে পাইলে কি বললাম, যে যখন আমরা ব্যাট অ্যাক্টটাকে দেখি ব্রডলি তিনটা ন্যাচারাল বিজনেসকে কনসিডার করে আপনার ব্রডলি ক্লাসিফাই করা হয়েছে। পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু হলো কাস্টমস সেক্টরের উপর সাথে লিঙ্কড আছে, এবং আপনার পয়েন্ট থ্রি আমরা বললাম যে যদিও ব্রড তিনটা নেচারে আপনার ক্যাটাগরাইজ করা হয়েছে, বাট আপনার ব্যাটের প্রভিশনস এবং রেট ডিপেন্ড করে বেসড অন দ্য নেচার অফ দ্য ট্রানজেকশনস।
মানে এই আসলে যে ট্রানজেকশনসটার উপরে বেস করে রেট এবং আদার প্রভিশনস অ্যাপ্লিকেবল হয় আন্ডার দ্য ব্যাট এন্ড এসডি অ্যাক্ট। সো আরেকটা পয়েন্ট, যে এই যে আমরা ব্যাটের আইনটা নিয়ে অ্যানালাইসিস করব, কেন করব, আলটিমেট মোটোটা কি, কি পারপাসে আমরা এই ব্যাটের লটা নিয়ে অ্যানালাইসিস করব, এবং এটাকে কিভাবে সাব ক্লাসিফাই করা আছে। এই যে আমরা বললাম যে তিনটা ব্রড নেচারের বিজনেস ক্যাটাগরি, মানে বিজনেসের বেসিসে লটাকে ক্যাটাগরাইজেশন করা হয়েছে, তাহলে আলটিমেটলি আবার অন্য একটা সেন্সে আমরা যদি প্রফেশন গুলা ডিটারমাইন মানে রিভিউ করি ব্যাটের, তাহলে দেখবো যে ব্রডলি চারটা আপনার পিলারের উপরে আপনার ব্যাটের লাইবিলিটি ক্যালকুলেশন হয়, চারটা পিলারের বেসিসে। কিরকম, যে আপনার যখন একটা গুডস অথবা সার্ভিস প্রোভাইড করা হবে বা সাপ্লাই করা হবে, তখন কোশ্চেন চলে আসে যে আপনাকে ব্যাট পে করতে হবে, এবং ইন অ্যাপ্লিকেবল কেসে সাপ্লিমেন্টারি রিটার্ন পে করতে হয়। সো তাইলে আপনার প্রথম অব্লিগেশনসটা চলে আসে কি, আউটপুট ট্যাক্স এন্ড এসডি। আউটপুট ট্যাক্স মানে ব্যাট, আর সাপ্লিমেন্ট এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি। যে সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনার স্পেসিফিক ট্রানজাকশনস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, আমরা ডিটেল সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। তারপর লেস, ওখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি, যে আপনি যখন একটা গুডস সেল করবেন, দ্যাট মিন সাপ্লাই দিবেন, তাইলে ওই গোষ্ঠটা আপনি দুইটা সোর্স থেকে পেতে পারেন। কি, একটা সোর্স হলো যে আপনি এটাকে পারচেস করতে পারেন অথবা ইম্পোর্ট করতে পারেন, এটা একটা সোর্স। যখন আপনি পারচেস করবেন বা ইম্পোর্ট করবেন, তখন আপনি ভ্যাট পে করবেন, অথবা আপনি র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল পারচেস করে আপনি একটা গুডস ম্যানুফ্যাকচার করবেন, দেন এই গুডসটা আপনি সেল করতে পারবেন। তো যখন আপনি ম্যানুফ্যাকচার করার জন্য আপনি র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল পারচেস করলেন, তখনই কিন্তু আপনাকে ব্যাট পে করতে হয়। তো আলটিমেটলি হলো যে আপনি পারচেজের সময় যে ব্যাটটা পে করেন, সেটা আপনার সেলসের যে ব্যাটটা সেটার সাথে অ্যাডজাস্ট করার যে অপশনটা, ওইটাকেই বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো তার মানে প্রথমে হলো আমার আউটপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা বাদ হয়, বাদ দেওয়ার পরে একটা ব্যালেন্স থাকে। আরো দুইটা এলিমেন্ট আছে, একটা হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাড হয়, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা বাদ হয়। এই চারটা এলিমেন্টের যোগ বিয়োগ করে যে রেজাল্টটা হয় মাস শেষে, সেটাই হয় নেট পেয়েবল ট্যাক্স। যদি এই ক্যালকুলেশনস এর বেসিসে অ্যামাউন্টটা পজিটিভ হয়, তাইলে আপনার ব্যাট রিটার্নটা সাবমিট করার পূর্বে অ্যামাউন্টটা ডিপোজিট করতে হয়। আর যদি দেখা যায় যে নেগেটিভ হয়, তার মানে বেশি পরিমাণ অ্যামাউন্ট গভর্নমেন্টকে ডিপোজিট করা আছে, তো তখন এটা কি হয়, সাবসিকুয়েন্ট মাসে ক্যারি ফরওয়ার্ড হয়, এবং ক্যারি ফরওয়ার্ড হয়ে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর যদি কোনো ব্যালেন্স থাকে, একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের পরে ওই ব্যালেন্সটা রিফান্ড ক্লেম করা যায়। তো তার মানে আপনার ভ্যাট এর লাইবিলিটি, মানে ভ্যাট পেমেন্ট অথবা ইনঅ্যাপ্লিকেবল কেসে সাপ্লিমেন্টারি ডিউটি পেমেন্ট কনসিডার করে বেসড অন মান্থলি যে লাইবিলিটি ক্যালকুলেশন করা হয়, সেই পার্সপেক্টিভে আমরা এই প্রভিশন যেগুলা ভ্যাটের আইনে আছে, সেগুলাকে চারটা ভাগে ডিফাইন করতে পারি। একটা প্রভিশন রিলেটেড টু আউটপুট ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি পেমেন্ট, আরেকটা সেটের প্রভিশনস হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট, আরেকটা সেটের প্রভিশনস হলো যে এইগুলো আপনার লাইবিলিটি ইনক্রিজ করবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এন্ড লাস্ট ওয়ান ইজ যে ট্রানজেকশন গুলো আপনার লাইবিলিটিকে ডিক্রিজ করবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই চারটা যুগ বিগের রেজাল্টই হলো নেট পেয়েবল ট্যাক্স আফটার এন্ড অফ দা ট্যাক্স পিরিয়ড, মানে মান্থ। সো আপনার প্রথমে আমরা বললাম যে নেচার অফ দ্য বিজনেস ক্যাটাগরাইজেশন এর তিনটা পিলার। ওয়ান ইজ ট্রেডিং, দ্যাটস মিনস ট্রেডার, another is service, that means service provider, and another is manufacturing, that means manufacturer. So তিনটা ব্রড ক্যাটাগরিতে ফার্স্টলি ব্যাটের প্রভিশনসটাকে ডিফাইন করা যায়, এবং ব্যাটের টোটাল প্রভিশনসটাকে আমরা যদি দেখি এই চারটা ব্রড ক্লাস্টারে ডিভাইড করতে পারি। আসলে এই চারটা ব্রড ক্লাস্টারের এলিমেন্টের যোগ বিয়োগই যেটা হয়, সেটা হলো নেট ট্যাক্স লাইবিলিটিটা ক্যালকুলেট করা যায়। তো এই ইনক্রিজিং
ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের কয়েকটা উদাহরণ যদি দিতেন। এখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি আরো ডিটেলস ডিসকাশন করব। উদাহরণ আমি একটা দিচ্ছি। উদাহরণের একটা কমন উদাহরণ হলো যে আমরা জানি কি যে আপনার যখন কোনো পার্টিকুলার ট্রানজেকশন করেন, পারচেস করেন, ব্যাড ডিডাকশন করতে হয়, রাইট? 43টা সার্ভিসের লিস্ট আছে ম্যান্ডেটরিলি। যখন আপনি ওই অ্যামাউন্ট যে সার্ভিসগুলা আপনার মেনশন করা আছে 43টার মধ্যে, সাপোজ যদি আমি বলি অডিট ফিস, আপনি যখন অডিট ফিস পে করবেন তখন আপনার একটা অব্লিগেশনস আছে 15% হারে ব্যাটটাকে ডিডাক্ট করতে হবে। তাহলে এই যে ব্যাটটা ডিডাক্ট করলেন, ডিডাক্ট করার পরে আপনার রেসপন্সিবিলিটিটা কি? তো এই ব্যাটের অ্যামাউন্টটা আপনাকে গভর্নমেন্ট ট্রেজারিতে ডিপোজিট করতে হবে। গভর্নমেন্ট ট্রেজারিতে ডিপোজিট করার পরে আপনাকে কি করতে হবে? একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে যার কাছ থেকে আপনি ব্যাটটা ডিডাক্ট করছেন। সো এই যে ব্যাটটা আপনি ডিডাক্ট করছেন, তো করার পরে যে আপনাকে ডিপোজিট করতে হবে, তার মানে আপনার একটা লাইবিলিটি, আপনার লাইবিলিটি ইনক্রিজ করছে। সো ওইটাকেই এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্টে আনা হয়। আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যদি একটা এক্সাম্পল দিই, যে এরকম ব্যাটের ক্ষেত্রে যে ডিডাকশনের কথা বললাম, যে আপনি আরেকজনের কাছ থেকে কাটছেন, আপনার কাছ থেকেও তো আরেকজন কাটতে পারে যখন আপনি সাপ্লাই দিবেন। যদি আপনার ওই 43টা যে লিস্ট আছে, সার্ভিস লিস্ট, ওই লিস্টের মধ্যে ইনপুট করা থাকে, তাহলে আপনার কাছ থেকে যদি কাটে, কাটার পরে আপনার যে কাস্টমার, সে আপনাকে কি করবে? একটা সার্টিফিকেট ইস্যু করবে যে আপনার কাছ থেকে ব্যাটটা ডিডাকশন করা হয়েছে। তাহলে ওই সার্টিফিকেটের বেসিসে কি করবেন? আপনি আবার বেনিফিট পাবেন, যেটা আপনার লাইব্রেরিকে ডিক্রিজ করবে। সো এই হলো একটা এক্সাম্পল দিয়ে দুইটা কি বোঝাইলাম, কোন ক্ষেত্রে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, কোন ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখানে আরো কিছু ট্রানজেকশনস আছে যেগুলাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আইডেন্টিফাই করা আছে। তবে এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের যে প্রভিশনস ইজ ভেরি লিমিটেড। দুইটার ক্ষেত্রে দুইটা ডেফিনেশন আছে, ওখানে যেগুলো ডিফাইন করা আছে যে কোনগুলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য আপনার ইয়ে হবে, ডেফিনেশনে আসবে, আর কোনগুলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশনে যাবে, এটার বাইরে অ্যাকচুয়ালি আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের অন্য কোনো প্রভিশনস নাই। অবভিয়াসলি স্টেপ বাই স্টেপ যখন আমরা ডিসকাস করব তখন ডিটেল আরো ডিসকাস করব। ওকে, সো এই হলো ওভারঅল আপনার লায়াবিলিটি ক্যালকুলেশনস। এগুলা বলার কারণ হলো, তাহলে যখন আমরা সাবসিকুয়েন্টলি যাব, তাহলে আপনাদের এগুলোর সাথে আপনারা ইন্টারলিঙ্ক করতে পারবেন। এখন এটা একটা পয়েন্ট যে আমরা বলতেছিলাম যে যখন আমরা ইম্পোর্ট করব তখন আহ, আপনার কাস্টমস কাস্টমস অথরিটি কি করবে? অ্যাসেসমেন্ট করবে। এবং যখন আমরা একটা গুডস ইম্পোর্ট করি, এখানে দেখেন সামারি ভাবে এটা আমরা বলতেছি, কারণ ইম্পোর্টের ব্যাটের ইমপ্লিকেশনসটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে সাবসিকুয়েন্টলি। তো এই প্রচারটা যদি দেখেন, যে আমরা দুইটা ক্যাটাগরাইজেশন করছি, মাঝখানে একটা ডটেড লাইন আছে। আপনার একটা পার্ট বলা হচ্ছে আউটসাইড বাংলাদেশ, আরেকটা পার্টকে বললাম আমরা ইনসাইড বাংলাদেশ, কারণ আমরা যে গোষ্ঠী ইম্পোর্ট করব সেটা আউটসাইড বাংলাদেশ থেকে ইম্পোর্ট করব টু ইনসাইড বাংলাদেশ। এবং এই দুইটা ডটেড লাইনের উপরে দেখেন তিনটা আপনার পয়েন্ট আছে। একটা হলো ইনপুট টার্মস, একটা পয়েন্ট হলো লেটার অফ ক্রেডিট, আর একটা হলো এইচএস কোড। এইচএস কোডটা নিয়ে আমরা ডিসকাস করছি। লেটার অফ ক্রেডিটটা আপনারা ইজিলি জানবেন যে বাংলাদেশ যখন কোনো ইম্পোর্ট করে অন্য কোনো কান্ট্রি থেকে, তাহলে এলসি ওপেন করতে হয়, বেসড অন এলসি আপনার ইম্পোর্ট অ্যাক্টিভিটিটা কন্ডাক্ট করা হয়। সো এটা নিয়েও আপনাদের বেশি কোনো ইস্যু নাই। ইনপুট টার্ম যেটা, সেটা অ্যাকচুয়ালি ইম্পোর্ট পলিসির একটা অর্ডার, মানে টার্ম, মানে ইনপুট টার্মস হলো ইম্পোর্ট পলিসিতে ডিফাইন করা থাকে যে ইনপুট টার্মস আপনার এটা একটা আলাদা গ্লোবাল আপনার অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশনস ফর ইম্পোর্ট। এবং এখানে অনেকগুলা মেকানিজম আছে যে বেসিসে ইম্পোর্ট করা যায়, বাট এই সবগুলা হয়তো সব কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল হয় না। আমাদের দেশে কোনটা কোনটা অ্যাপ্লিকেবল করতে পারবে সেটা ডিফাইন করা আছে ইম্পোর্ট পলিসি অর্ডারে। সো এই ইনপুট টার্মসের যদি আমরা একটু ডিটেলস বলি, যেমন আমরা যখন কোনো গুডস ইম্পোর্ট করি কোনো কান্ট্রি থেকে, তাইলে নর্মালি কয়টা রুট আছে? চারটা রুট, জেনারেলি চারটা রুট। কি কি? একটা হলো বাই শিপ, যদি সমুদ্রে জাহাজে আসে। আরটা হলো বাই আপনার এয়ার, বিমানে আসতে পারে। একটা হতে পারে বাই রেলওয়ে,
অথবা বাই ট্রাক। এই হলো 4টা অ্যাভেলেবেল রুট আপনার ইম্পোর্ট করার ক্ষেত্রে অথবা এক্সপোর্ট করার ক্ষেত্রে। সো সবগুলা থাকতেও পারে, নাও থাকতে পারে, বেসড অন আপনার কান্ট্রি। সো এখন আপনার এই যে একটা গুডস, মনে করেন আমি কি জাহাজে আনবো, তাহলে জাহাজে আনার ক্ষেত্রে আপনার এখানে দেখেন যে ওইটাতে যাওয়ার আগে আবার বলতেছি যে কস্টটা যেটা আছে সেটা আউটসাইড বাংলাদেশে দেওয়া আছে, রেট যেটা আছে এটা মাস ডটেড লাইনে দেওয়া আছে, তার মানে এটা আউটসাইড বাংলাদেশে হইতে পারে, ইনসাইড বাংলাদেশে হতে পারে। আর ইন্স্যুরেন্স যেটা আছে সেটা বাংলাদেশে আছে, ল্যান্ডিং চার্জ যেটা আছে সেটা বাংলাদেশের মধ্যে আছে। তার মানেটা কি, মনে করেন আমি একটা গুডস যখন ইম্পোর্ট করব, তাইলে গুডস, ঠিক আছে, মনে করেন চীন থেকে আমি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করবো এবিসি, র মেটেরিয়ালটা গুডস। তো আমি যখন গুডসটা ইম্পোর্ট করব, তাহলে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমি চিন্তা করব যে আমার কনভিনিয়েন্ট ওয়েতে এটা ইম্পোর্ট করার ওয়েটা কি। এটা কি শিপ, এটা কি বাই এয়ার, এটা কি আপনার রেল, এটা কি বাই রুট। তাহলে যেটা আমার কনভিনিয়েন্ট সেই বেসিসে আমি ইম্পোর্ট করব। আবার এটা হতে পারে যে ঠিক আছে, আমি যখন যে দেশ থেকে গোষ্ঠী ইম্পোর্ট করব, ওই দেশের যে আমাকে সাপ্লায়ার, তার সাথে আমি নেগোসিয়েশনটা করতে পারি যে ঠিক আছে, শুধু পণ্যের দাম না, আপনি এই ফ্রেট সহ যে এই জাহাজে আসবে গোষ্ঠটা, চিটাং পোর্ট পর্যন্ত ফ্রেট সহ আপনার গোষ্ঠটা কত হবে। তাহলে তখন কি হবে, যে আপনার সাপ্লায়ার আউটসাইড দ্য কান্ট্রি চীনের, সে কি করবে, গোষ্ঠটা একবারে আমার ওই চীনের কোনো পোর্টে জাহাজ সে পৌঁছায় দিবে এবং জাহাজের ভাড়া সহ পে করে দিবে। আবার প্রেটটা হইতে পারে যে না ঠিক আছে, আমি হয়তো চীনের যেই সাপ্লায়ার তাকে বললাম যে ঠিক আছে, আপনার আমি জাহাজের ভাড়া পে করব বাংলাদেশ থেকে, আপনি গোশটা শিপে দিয়ে দিয়েন। তাহলে তখন হইলো কি, শুধু পণ্যের দামটা আমি এলসি করে পাঠাবো, বাংলাদেশে আমি শিপের যে ফ্রেট কস্টটা সেটা বাংলাদেশে ফ্রেট করার বা শিপিং এদেরকে পে করব। এখন এটা যে গোশটা চীন থেকে বাংলাদেশে আসতেছে জাহাজে, তাহলে জাহাজে দুর্ঘটনা করতে পারে, এটা জাহাজে জলে ডুবে যেতে পারে, ফায়ার হইতে পারে, এটা আবার কি হইতে পারে, আপনার ছিনতাই হয়ে চলে যেতে পারে, অন্য কেউ নিয়ে নিতে পারে। তাহলে এই দুর্ঘটনাগুলোর জন্য তখন কোশ্চেন আসে ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সটা আপনার নর্মালি ইম্পোর্ট পলিসি অর্ডারে বলা আছে যে যখন কোনো গুডস ইম্পোর্ট হবে, একটা দুইটা এক্সেপশনাল কেস বলা আছে ওখানে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, ওইগুলা ছাড়া অল কেসে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে বাংলাদেশ থেকে। তো তাহলে ইন্স্যুরেন্সটা দেশের বাইরে থেকে করা সম্ভব হবে না। এই জন্য আমরা কিন্তু ইন্স্যুরেন্সটাকে রাখছি বাংলাদেশের ভিতরে, ফ্রেটটা রাখছি মাঝামাঝি। ফ্রেটটা ডিপেন্ড করে যে ইনপুট করবে তার উপর, যে সে কি আপনার একসাথে ফ্রেট সহ পারচেস করবে, কস্ট সহ নেগোসিয়েট করবে, নাকি শুধু প্রোডাক্টের কস্ট বেসিসে ইম্পোর্ট করবে। আর ল্যান্ডিং চার্জ যেটা এখানে দেওয়া আছে দেখেন, যে আপনি যখন গুডসটা ইম্পোর্ট করলেন, তখন কি হয়, আমাদের দেশে যখন গুডসটা ইম্পোর্ট করে আসে পোর্টে, একবারে পোর্টে চলে আসে না, কিন্তু এটা পোর্ট থেকে একটু দূরে থাকে। কারণ আমাদের পোর্টে পর্যন্ত অনেক ক্ষেত্রে আপনার কি হয়, গুডস আসে না ডিউ টু আমাদের পোর্টের ডিপ যেটা আছে সেটার বেসিসে। তো তখন কি হয়, ওই যে জাহাজ, বড় জাহাজ, ওখান থেকে গুডসটা আপনার ছোট জাহাজে করে, হ্যাঁ, আবার এটা পোর্টে আসে। তাহলে এই যে ছোট বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে গুডসটা আসলো, এটা স্টিবিটারিং অ্যাক্টিভিটিস বলা হয়। সো মাদার ভেসেল টু ফিদার ভেসেল, বড় জাহাজ থেকে ছোট জাহাজে, এবং এটাকে লোডিং আনলোডিং হয় একবার বড় জাহাজ থেকে ছোট জাহাজে, ছোট জাহাজ থেকে আবার কোথায় আসলো, আপনার এই পোর্টে। এই যে টোটাল আপনার এখানে একটা কস্ট ইনভলভমেন্ট আছে, এটা হলো ল্যান্ডিং চার্জ। সো এই হলো নর্মালি ইম্পোর্টের সময় আপনার প্রয়োজন হয় যে গুডসটা পোর্টে কাস্টমসের আন্ডারে আসার আগ পর্যন্ত, কারণ গুডসটা যখন পোর্টে আসবে তখন কাস্টমস অথরিটি কি করবে, এটা অ্যাসেসমেন্ট করবে। এর আগে গুডসটা কাস্টমস অথরিটির কাছে তো আসে নাই, না আসা পর্যন্ত অ্যাসেসমেন্ট করতে পারবে না। তো এখন এই যে আপনার তিনটা কথা বললাম, কস্ট, ফ্রেট, ইন্স্যুরেন্স, কারণ ল্যান্ডিংটা তো সবসময় বাংলাদেশে, ইন্স্যুরেন্সটা বাংলাদেশের ডিউ টু বাংলাদেশের রেগুলেশন। আর দেশের বাইরে অনেক কান্ট্রিতে দেখবেন যে ইন্স্যুরেন্স ওই কান্ট্রিতে না হয়ে বাইরে হতে পারে। সো এই তিনটা কস্টকে নিয়েই, এবং এই সমুদ্রের মাঝখানে মানে
আপনার এই রিস্কটাকে কনসিডার করেই আপনার এই ইনপুট টার্মসটাকে গ্লোবালি ডিফাইন করা হয়। সো আমরা এখানে ইনপুট টার্মসের যেগুলা কমন ইম্পোর্টের ক্ষেত্রে ইউজ হয় সেগুলো এখানে নিয়ে আসছি, এবং এই ইনপুট টার্মসের ওয়ার্ড গুলা আবার বেসড আপনার ট্রান্সপোর্ট চেঞ্জ হয়। জাহাজে আসলে এক ধরনের বলা হয়, আবার যদি এটা বিমানে আসে এটা অন্য ধরনের বলা হয়। যেমন আমরা যদি শুধু গুডসের দামটা আমরা আপনার ফরেন আপনার যে সাপ্লায়ার তার সাথে নেগোশিয়েট করি, জাহাজে আসলে এটাকে বলা হয় এফওবি, দ্যাট মিনস ফ্রি অন বোর্ড। আর যদি এটা যদি বিমানে আসে তাহলে বলা হয় ফ্রি ক্যারিয়ার, দ্যাট মিনস এফসিএ। আবার আপনার জাহাজে যখন গোষ্ঠটা আসলো তখন ওই গোষ্ঠের সাথে যদি আপনি ফ্রেট সহ আপনার নেগোশিয়েট করেন তখন এটাকে বলা হয় সিএফআর, কস্ট এন্ড ফ্রেট। এবং বিমানে আসলে এটাকে বলা হয় সিপিটি, ক্যারিয়ার্স পেড টু। এট দ্য সেম টাইম যদি ইন্স্যুরেন্সও আপনার আপনার বায়ারের মানে সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করা থাকে তখন যে কস্টটা সেটাকে বলা হয় সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট জাহাজে আসলে। এবং যদি এটা বিমানে আসে তখন এটাকে বলা হয় সিআইপি, carriers and insurance paid to। So একই জিনিস, বাট ডিউ টু চেঞ্জ অফ দ্য ট্রান্সপোর্টেশন তখন নামগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই বেসিস হলো নর্মালি ইম্পোর্টের মেকানিজম। এই বেসিসে যখন গোশটা আপনি ইম্পোর্ট হবে, পোর্টে আসবে, তখন আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস ক্যালকুলেশনস করবে বাই দ্য কাস্টমস অথরিটি। আপনি তারপর ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করবেন, অ্যাসেসমেন্ট কমপ্লিট হলে গুডসটা আপনি রিলিজ করতে পারবেন। তাহলে এই যে দেখেন এখানে লোডিং ডটেড পয়েন্ট থেকে আপনার এই মাঝখানের পয়েন্টটা পর্যন্ত এটা হলো কাস্টমস এর কন্ট্রোলে থাকে। মানে অ্যাসেসমেন্ট যখন কমপ্লিট হয়ে গেল তখন থার্ড যে ব্লকটা ট্রান্সপোর্টেশন, তার মানে আপনি পোর্ট থেকে এটা রেলে আসতে পারে যদি রেলে যোগাযোগ থাকে, অথবা নদী পথে আসতে পারে, অথবা আপনার ট্রাকে আসতে পারে। তখন এই ট্রান্সপোর্টেশন আপনার লোকাল, এবং এই বেসিসে গুডসটা আপনার প্রিমিসেসে আসে। যদি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার হয় তাহলে ফ্যাক্টরিতে, কমার্শিয়াল ইম্পোর্টার মানে শুধু ফিনিশ গুডস ইম্পোর্ট করলে কমার্শিয়াল ইম্পোর্টার প্লেসে। তো এইভাবে লোডিং প্রসেসটা লোডিং আনলোডিং লোডিং আনলোডিংটা কোথায় যোগ হচ্ছে? লোডিং আনলোডিং পোর্টে হচ্ছে। লোডিং আনলোডিং একটা কষ্ট আছে না, মানে এই যে মাল উঠানো নামানো খরচ। এই যে ল্যান্ডিং চার্জ, পোর্টের ল্যান্ডিং চার্জ ল্যান্ডিং চার্জ আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সো এই বেসিসে আপনার কি হয়, গোশটা আপনার রিলিজ হয় ফ্রম ইম্পোর্ট টু আপনার রিলিজ এবং রিচ টু ডেস্টিনেশন, দ্যাট মিনস প্লেস অফ ম্যানুফ্যাকচার অথবা প্লেস অফ ইম্পোর্ট। তো এই যে আপনার প্রসেসে কাজটা হলো, এই প্রসেসের কাজটা হওয়ার ক্ষেত্রে আমাদের যে মেইন পয়েন্টটা হলো যে আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হয়। সো এই ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করার ক্ষেত্রে আপনার কাস্টমসে 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস থাকে, বাট বেসড অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট এই 6 ধরনের ক্ষেত্রে কিছু এক্সেমশন থাকতে পারে, কিছু অ্যাপ্লিকেবল নাও হতে পারে, এবং রেট বিভিন্নভাবে এটা ভেরি করতে পারে। এগুলো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি আরো ডিটেল ডিসকাশন করব। এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস এর মধ্যে যদি আমরা দেখি যে কাস্টম ডিউটি আর রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট, এআইটি, এটি, এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস আপনার নর্মালি ইম্পোর্টে পোর্টে কালেকশন করা হয়। তো কাস্টম ডিউটি আর রেগুলেটরি ডিউটি, এই 2 ধরনের ডিউটি কালেক্ট করা হয় আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট আর এটি, এই 3 ধরনের আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস কালেক্ট করা হয় হলো ব্যাট অ্যাক্টের আন্ডারে। আর এআইটি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই এআইটি কালেক্ট করা হয় হলো আপনার অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এই 6 ধরনের ডিউটির মধ্যে এই 3 ধরনের ডিউটি আপনার ব্যাট অ্যাক্টের আন্ডারে ক্যালকুলেশন হয়। তো সেটা আমরা সাবসিকুয়েন্টলি যখন ডিসকাস করব তখন এগুলো আরো ডিসকাস করব। আর কাস্টমস এর যেগুলা সেগুলো আমরা এখানে প্রিলিমিনারি হয়তো সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, বাট আরো ডিটেল ডিসকাস করবো যখন কাস্টমস নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, এখানে কোনো কোশ্চেন আছে? নাই, ঠিক আছে। সো এই হলো আপনার জেনারেল আপনার ওভারভিউ। আমরা দেন টপিক্স টু টপিক্সে যখন আমরা যাব তখন আমরা আরো ডিসকাশন করব টপিক্স টু টপিক্সের বেসিসে। এই বেসিস ধরেই আমরা এখন স্টেপ বাই স্টেপ
এক একটা টপিকসে যাব। তার মধ্যে আমাদের কাছে আসতেছে ফার্স্ট টপিক, যেটা রেজিস্ট্রেশন এন্ড এনলিস্টমেন্ট, কারণ এটা দ্বারাই আপনার ব্যাট আইনের আন্ডারে ব্যাট পেমেন্টের অব্লিগেশনসটা ক্রিয়েট হয়। আপনাকে আগে রেজিস্ট্রেশন নিতে হবে অথবা এনলিস্টমেন্ট নিতে হবে, তাইলে আপনি ব্যাট অ্যাক্টের আওতায় আসলেন। তারপর আপনি ব্যাট পে করবেন অথবা সাপ্লিমেন্টারি ডিউটি পে করবেন অথবা আপনি টার্নওভার ট্যাক্স পে করবেন, এই প্রভিশন গুলা আসবে। সো এই জন্য ব্যাট এর আওতায় আসার ফার্স্ট এন্ট্রিটা হলো আপনার রেজিস্ট্রেশন অ্যান্ড এনলিস্টমেন্ট। সো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার একটা থ্রেশহোল্ড আছে, কারণ ব্যাট যদি আমরা দেখি যে ব্যাট এন্ড এসডি অ্যাক্ট, যদি আমরা টাইটেলটা দেখি ব্যাট এন্ড এসডি অ্যাক্ট, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে কি এই আইনটার আন্ডারে আপনার ব্যাটও কালেক্ট হয় অথবা সাপ্লিমেন্টারি ডিউটিও কালেক্ট হয়, সাপ্লিমেন্টারি ডিউটি এবং ব্যাট কালেকশন হয়, রাইট? আইনের যদি আমরা টাইটেলটা দেখি, কিন্তু এইটা এই আইনের আন্ডারে আপনার টার্নওভার ট্যাক্সও কালেক্ট হয়, যদিও আপনার এই টাইটেলে বলা নাই, কারণ টার্নওভার ট্যাক্সটার আপনার আসলে এরিয়াটা ইজ ভেরি ভেরি লিমিটেড। প্র্যাকটিক্যালি হয়তো আপনি খুঁজেই পাবেন না কে টার্নওভার ট্যাক্স পে করে, আর যদিও টার্নওভার ট্যাক্স পে করে, বাট আমরা টাইটেলটা দেখলে বুঝবো যে এখানে শুধু এই অ্যাক্টের আন্ডারে ব্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি কালেক্ট হয়, অন্য কিছু কালেক্ট হয় না, কারণ যেহেতু টার্ন আপনার আইনের টাইটেলে এটা বলা নাই। বাট ব্যাট এবং এসডির বাইরে টার্নওভার ট্যাক্সের প্রভিশনসও এই ব্যাট এন্ড এসডি অ্যাক্ট দ্বারা আপনার কভার করা আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো ব্যাট আর টার্নওভার ট্যাক্স হলো অল্টারনেটিভ। যে ক্ষেত্রে ব্যাট অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে টার্নওভার ট্যাক্সের অ্যাপ্লিকেবিলিটি হয় না, যে ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স হয় সেক্ষেত্রে ব্যাটের অ্যাপ্লিকেবিলিটি হয় না। সো একটা আরেকটা অল্টারনেটিভ। এখন এই কনসিডারিং দ্যাট একটা থ্রেশহোল্ড আপনার ফিক্স করা আছে, যে থ্রেশহোল্ডটা অ্যাকচুয়ালি আপনার শুরু থেকে এক ধরনের ছিল, এই বছর 9 তারিখে, আপনার এই জানুয়ারির 9 তারিখে এই থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। ঠিক আছে, চেঞ্জ করে নতুন একটা থ্রেশহোল্ড এখানে নিয়ে আসা হয়েছে। সো পাঁচটা নিয়ে আমরা ডিসকাস করতেছি না, এখনকার কি আছে সেটা ডিসকাস করি। তো এখনকার এই থ্রেশহোল্ডটা যদি দেখি যে আপনার 0 থেকে 30 লাখ টাকা পর্যন্ত যদি টার্নওভার হয়, তাইলে কারোর আপনার ব্যাট রেজিস্ট্রেশন অথবা টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট দরকার নাই। বা 30 লাখ টাকা থেকে এক্সিড করে যদি 50 লাখ টাকা টার্নওভারের মধ্যে থাকে, তাইলে আপনার টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট আপনার দিতে হয়। আর 50 লাখ টাকা যদি এক্সিড করে, তাহলে আপনার ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার প্রভিশনস আছে। সো এটা হলো একটা নর্মাল থ্রেশহোল্ড। এখন আরেকটা প্রভিশনস আছে যে আপনার অনেক ক্ষেত্রেই আপনার ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশনস এর প্রভিশনস ডিফাইন করা আছে ইররেসপেক্টিভ অফ টার্নওভার। যেমন কি, যেমন এখানে যদি আমরা এই থ্রেশহোল্ডটা দেখি, তাহলে এটা থেকে আমরা জেনারেলি বুঝতে পারি যে আমার যদি ব্যবসায় টার্নওভার 30 লাখ টাকা হয়, তাহলে আমার আর ব্যাট লাইবিলিটি বা কোনো কিছু নাই, জেনারেলি যদি আমরা দেখি। আবার আমরা চিন্তা করতে পারি, ও আমার 30 লাখ টাকা এক্সিড করছে বা 50 লাখ টাকা এক্সিড করে নেয়, তাহলে হয়তো আমার ব্যাটের কোনো ইস্যু নাই, আমি টার্নওভার ট্যাক্স পে করবো। ব্যাটের অপশন কোথায় কখন আসবে? যখন ওই 50 লাখ টাকা এক্সিড করবে। কিন্তু প্র্যাকটিক্যালি এবং সাবস্টিটিউয়েন্টলি যদি ল দেখি, তখন খুঁজে দেখব যে আপনার প্রভিশনস আছে যে অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি ব্যাট পেমেন্টের ইরেসপেক্টিভ অফ টার্নওভার। তার মানে কি, যে আপনার 1 টাকাও যদি টার্নওভার হয়, যদি আমরা কথার কথা বলি, তাইলে আপনাকে ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে ওই 0 to 30 লাখ অথবা 30 লাখ to 50 লাখের ওই অব্লিগেশনসটাতে আমরা আসবো না। এইটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমরা সাবসিকুয়েন্টলি দেখব। তার মানে তাহলে আমরা বলতেছি যে থিওরিটিক্যালি প্রথমে যদিও বলা আছে এইরকম আপনার থ্রেশহোল্ডের বেসিসে রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্ট অথবা কোনো কিছুই দরকার নাই, সাবসিকুয়েন্টলি আমরা দেখব যে আসলে যেগুলার ক্ষেত্রে ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশনের কথা বলা আছে, সেটা দেখতে দেখবো যে আর কোনো মনে হয় বিজনেস বাকি নাই যেগুলোর ক্ষেত্রে আসলে ব্যাট রেজিস্ট্রেশনের দরকার নাই। তো টেকনিক্যালি আপনি দেখবেন, এই জন্যই আগে বলছিলাম যে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টের প্রভিশনসটা থাকলেও
এটার অ্যাপ্লিকেশন ইজ ভেরি 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 লিমিটেড। আপনি হয়তো খুঁজেই পাবেন না কারো টার্ন ওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্ট আছে কিনা। এ হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে পয়েন্টটা হলো যে একটা সময় যখন ব্যাট অ্যাক্ট 1991 ছিল, তখন আর রেসিডেন্ট নন রেসিডেন্টের এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না। আমরা এই রেসিডেন্ট নন রেসিডেন্টের ক্রাইটেরিয়াটা আমরা দেখতাম কোথায়? ইনকাম ট্যাক্স। সো বাট এই এখনকার যে ব্যাট এন্ড এসডি অ্যাক্ট 2019, এটা 1 জুলাই 2019 থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। সেখানে কিন্তু রেসিডেন্ট নন রেসিডেন্টের ডেফিনেশন আছে, এবং এই ক্রাইটেরিয়ার বেসিসে ব্যাটের রেজিস্ট্রেশনসও ডিফারেন্ট আছে। কিরকম ডিফারেন্ট আমরা সাবসিকুয়েন্টলি যাব। সো এই রেসিডেন্ট নন রেসিডেন্টের যদি সংজ্ঞা দেখি, নর্মালি ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন আছে সেই রকম অলমোস্ট সেম, দুই একটা ছোটখাটো চেঞ্জ ছাড়া। কিরকম? যেমন আপনার আবার চেঞ্জ কোনোটাই না, হয়তো টেকনিক্যালি বোঝা যায় চেঞ্জ, পড়লে বোঝা যাবে চেঞ্জ না। কিরকম? যেমন আপনার স্টে ইন বাংলাদেশ ফর মোর দেন 180 days ইন এ কারেন্ট ক্যালেন্ডার ইয়ার। তাহলে প্রথম যেই পয়েন্টটা বলছে মোর দেন 182 days ইন এ কারেন্ট ক্যালেন্ডার ইয়ার, ইনকাম ট্যাক্সে কি আছে? মিনিমাম আপনার 183 days, এবং ইনকাম ট্যাক্সের প্রভিশনস এর ক্ষেত্রে ফিসক্যাল ইয়ার আছে জুলাই টু জুন, বাট ব্যাটের ক্ষেত্রে হলো ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর। সো এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। তারপরের যে পয়েন্টটা ছিল যে স্টে ইন বাংলাদেশ ফর মোর দেন 90 days ইন এ ক্যালেন্ডার ইয়ার and stayed in Bangladesh for more than 65 days during the 4 immediate calendar years. So আপনার ট্যাক্সে কি আছে? ওখানে বলা আছে আপনার মিনিমাম 90 days in a calendar year, হ্যাঁ। সো আর মিনিমাম 365 days ডিউরিং ইমিডিয়েট প্রিসিডিং 4 years। সো এই হলো আপনার পয়েন্ট। এখানে বেসিক সবচেয়ে বড় পয়েন্টটা হলো ইনকাম ট্যাক্সে ফিসক্যাল ইয়ার, আর ব্যাটে হলো ক্যালেন্ডার ইয়ার। এখন আপনার বলতে পারেন যে আসলে এই রেসিডেন্ট আর এই নন রেসিডেন্টের ক্যাটাগরাইজেশন করে লাভটা কি ব্যাটে? কারণ ব্যাটটা তো আসলে ডোমেস্টিক্যালি পে হয়, বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করলে মানে সাপ্লাই দিলে ব্যাট পে হবে, তাইলে এখানে আবার রেসিডেন্ট নন রেসিডেন্ট কেন আসলো? একটা আপনার জেনারেল কোশ্চেন রেজ হইতে পারে। রেসিডেন্ট নন রেসিডেন্ট আসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে পয়েন্টটা, যে আপনার আহ, একটা প্রভিশনস এখানে ডিফাইন করা আছে যার জন্য অনেক নন রেসিডেন্টকে বাংলাদেশে ব্যাট পে করতে হয়। যে ক্ষেত্রে তার বাংলাদেশে কোনো কিছুই নাই, তার বাংলাদেশে অফিস নাই, সে বাংলাদেশ থেকে সার্ভিস প্রোভাইড করে না, তার বাংলাদেশে কোনো রেজিস্ট্রেশন নাই, তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, বাট তাকে বাংলাদেশে ব্যাট পেমেন্ট করতে হয়। এখন এই জন্য আপনার এই রেসিডেন্ট এই নন রেসিডেন্টের ক্যাটাগরাইজেশনটা এতে চলে আসছে। তাহলে দেন কোশ্চেনটা আসতেছে, তাহলে কোন ক্ষেত্রে আপনার এই ব্যাট পেমেন্টটা বাংলাদেশে করতে হয়, রাইট? তো সেটা আমরা একটু সাবসিকুয়েন্টলি ডিসকাস করব অবভিয়াসলি। তো এটার আগে আমরা যেটা বলতেছিলাম যে একটা পেন্ডিং পয়েন্ট রেখে গেছে, সেটা হলো আপনার টার্ন ওভার যাই হোক না কেন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। প্রথমত আপনার সেকশন 4 যদি আমরা দেখি, সেকশন 4 এর সাব সেকশন 2, ওখানে কতগুলা সার্কামস্টেন্সেস ডিফাইন করা আছে, যে ক্ষেত্রে বলা হয়েছে আপনাকে কি করতে হবে? ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে ম্যান্ডেটরিলি। যেমন এখানে 6টা বাকেট আছে, এই 6টা বাকেটের 6 ধরনের আপনার সার্কামস্টেন্সে বলা আছে আপনাকে ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। কি কি? যে প্রথম পয়েন্টটা যদি দেখি, ওখানে বলছে সাপ্লাইস ম্যানুফ্যাকচারার্স or imports goods or services subject to supplementary duty in Bangladesh। তাহলে কোনো গুডস যেটার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি বাংলাদেশে অ্যাপ্লিকেবল, ওই ধরনের ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তার মানে কথাটা হলো সাপ্লিমেন্টারি ডিউটি মানে সম্পূরক শুল্ক বা এসডি পে করার ক্ষেত্রে আপনার ব্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তাহলে সেই ক্ষেত্রে টার্ন ওভার ট্যাক্স অ্যানালিসমেন্ট চিন্তা করা যাবে না, পয়েন্ট 1।
সেকেন্ড বাকেটে কি বলছে? বলছে সাপ্লাইজ গুডস সার্ভিসেস বোথ এগেইনস্ট কন্ট্রাক্ট অর ওয়ার্ক অর্ডার অর থ্রু পার্টিসিপেশন ইন টেন্ডার। তার মানে আপনি যদি টেন্ডারে পার্টিসিপেট করেন তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। থার্ড বাকেটে বলছে কি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, তার মানে আপনি যদি কোনো কিছু ইম্পোর্ট করেন অথবা এক্সপোর্ট করেন ভ্যাট রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। এখানে সবচেয়ে বড় পয়েন্টটা হলো যে যখন আপনার ইম্পোর্ট অথবা এক্সপোর্ট হয় তখন যে ইম্পোর্টার অথবা যে এক্সপোর্টার তাকে আইডেন্টিফাই করার মেইন এলিমেন্টটাই হলো কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন বিন নাম্বার। সো এই জন্যই এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেস বিন মানে ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া আপনার সম্ভব না। এই জন্য আপনার এখানে এটাকে ম্যান্ডেটরি আপনার রিকোয়ারমেন্টে আপনার কি করা হয়েছে, মেনশন করা হয়েছে। Establishes branch office or liaison office or project office of a foreign organization। যে আপনি এই ব্রাঞ্চ অথবা লায়াজন অফিস বা প্রজেক্ট অফিস যদি আপনার থাকে তাকে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে ইরেসপেক্টিভ অফ এনি টার্নওভার। আমরা জানি লিয়াজ অফিসের কোনো আপনার সেলস হয় না, তার মানে তার রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি নাই, তো তারপরে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। ভ্যাট এজেন্ট, ভ্যাট এজেন্ট যারা হবে তাদের ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এবং সাপ্লায়ার্স ম্যানুফ্যাকচার্স অর ইম্পোর্ট স্পেসিফিক গুডস or services or in any specific geographical area prescribed by NBR। সো অনেকগুলা সার্কামস্টেন্সেস ডিফাইন করা আছে, এটার এগেইনস্টে একটা জেনারেল অর্ডার ইস্যু হয়েছে, সাবসিকুয়েন্টলি দেখবো। ওখানে বলা আছে যে কোন কোন গুডস অথবা কোন কোন সার্ভিস, কোন কোন গুডস এর ম্যানুফ্যাকচার করলে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন, কোন কোন গুডস ট্রেডিং করলে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, কোন কোন সার্ভিস প্রোভাইড করলে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। সো এটার জন্য এখানে আমরা দেখলাম যে 6 ধরনের আপনার ক্যাটাগরাইজেশন আছে, তার মধ্যে 5টা স্পেসিফিক আর 6 নাম্বারটা আপনার আরেকটা জেনারেল অর্ডারকে রেফার করছে। সো ওখানে যে যে ক্ষেত্রে বলা আছে সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তো সেটা কি, সেটার জন্য একটা জেনারেল অর্ডার আছে, জেনারেল অর্ডার 17/2019 ইস্যু করা। ওখানে 3টে টেবিল আছে। একটা টেবিলে হচ্ছে ম্যানুফ্যাকচারার অফ গুডস, ওখানে অনেকগুলা গুডস ডিফাইন করা আছে, যেমন চকলেট, নুডলস, বিস্কুট, সোপ, এরকম অনেকগুলা। তাদের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। আপনি টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট নিয়ে এই ধরনের গুডস ম্যানুফ্যাকচার করতে পারবেন না। দ্বিতীয় যে টেবিলটা, ওই টেবিলটা হলো সার্ভিস প্রোভাইডার, মানে অনেকগুলো সার্ভিসের লিস্ট দেওয়া আছে যাদের ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তার মধ্যে কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার, আইটিএস, ওইগুলা আরো অনেকগুলা ডিফাইন করা আছে। আর তৃতীয় যে টেবিলটা, ওখানের সাথে রিলেটেড ডিফাইন করা আছে সুপার শপ, শপিং মল। সো তাদের ক্ষেত্রে আপনার সুপার শপ, শপিং মলের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয় ম্যান্ডেটরিলি। এবং অনেকগুলা গুডস কে ডিফাইন করা আছে, যে গুডস গুলা আপনি ট্রেডিং করলে আপনি কি করতে হবে, ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। যেমন সিমেন্ট, অল কাইন্ডস অফ গুডস মেড অফ সিরামিক অ্যান্ড পোর্সিলিন, জিপি সিট, সিআই সিট, এমএস প্রোডাক্ট, এরকম অনেকগুলা গুডস ডিফাইন করা আছে। যদি ট্রেডিং করতে চায় তাহলে ওই ট্রেডারকে ম্যান্ডেটরিলি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়। সেখানে টার্ন ওভার কত সেটা দেখার কোনো সুযোগ আর নাই। তো তার মানে হলো যে আপনার অনেকগুলা সার্কামস্টেন্সেস আমরা ডিফাইন করলাম, যেগুলার ক্ষেত্রে এই থ্রেশহোল্ড যেটা ডিফাইন করা আছে সেটা অ্যাকচুয়ালি অকেজো, কাজ করে না। এটা আছে প্রথমে থাকার জন্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে ওই জেনারেল অর্ডারটা দেখলে যে যে গুডস অথবা সার্ভিস গুলা দেখবো, তখন মনে হবে যে আর মনে কোনো গুডস অথবা সার্ভিস বাদ নাই যেগুলোর ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন দরকার নেই। তো এই জন্যই আমি শুরুতে বলছিলাম যে টার্নওভার ট্যাক্সের প্রভিশনস থাকলেও এটা টেকনিক্যালি ইনএক্টিভ, আপনি খুঁজেই পাবেন না কারা কারা টার্নওভার ট্যাক্স পে করে। এগুলো প্রথম ধাপের কোশ্চেন। দ্বিতীয় ধাপে যেটা ছিল এই যে রেসিডেন্ট, নন রেসিডেন্ট, হু আর রিকোয়ার্ড টু টেক, মানে কেন রেসিডেন্ট আর নন রেসিডেন্টের অপশনটা আসলো। এই রেসিডেন্ট নন রেসিডেন্ট অপশনটা আসার একটাই মাত্র পয়েন্ট, একটাই মাত্র পয়েন্টটা কি, পয়েন্টটা হলো আমরা যদি দেখি যে আপনার আইনে একটা প্রভিশনস আছে সেকশন 17, যেটাকে আপনার বাংলাদেশের সরবরাহ, হ্যাঁ, যে আপনি যত ধরনের সাপ্লাই দেন
ওই সাপ্লাই কি হয়, বাংলাদেশেও দেন আবার দেশের বাইরেও দেন। দেশের বাইরে দেওয়াটাকে বলা হয় এক্সপোর্ট, আর বাংলাদেশে যেটা দেন সেটা হলো ডোমেস্টিক সাপ্লাই। তো আপনার কোন কোন ক্ষেত্রে আপনার সাপ্লাই বাংলাদেশে হবে সেটার ডিটেলটা আপনার ডিফাইন করা আছে সেকশন 17। তো সেকশন 17 নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব যখন ওই রিলেভেন্ট সেকশন আসবে। বাট রেজিস্ট্রেশনের জন্য আর সেকশন 17 এর ডিটেল ডিসকাশন দরকার নেই, শুধুমাত্র একটা সাবসেকশনের একটা ক্লজ নিয়ে আমরা ডিসকাস করব যেটা এখানে ডিফাইন করা আছে। আপনার এখানে বলছি কি, নন রেসিডেন্ট having no fixed place in Bangladesh supplying electronic service address to the unregistered person, তার যে সাপ্লাইটা, এটা সাপ্লাইটা বাংলাদেশে প্রোভাইড হিসেবে গণ্য হবে। সেই জন্য টেকনিক্যালি যেহেতু বাংলাদেশের প্রোভাইড হিসেবে গণ্য হবে, তাহলে ব্যাটটা তো তাকে পে করতে হবে, সেই জন্য তার রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টটা আছে। এখানে কিন্তু বলছি ইলেকট্রনিক সার্ভিস এট্রেসা, ওখানে আরো কিছু সার্ভিসের লিস্ট আছে, মানে ডিফাইন করা আছে। আমরা শুধু একটা নিয়ে আসলাম ইলেকট্রনিক সার্ভিস, যেহেতু আমরা আগেই বলছি সেকশন 17 নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করতেছি না, আমরা রেজিস্ট্রেশন নিয়ে ডিসকাশন করতেছি। সেই জন্য ওখানে ডিটেলসটা আমরা যখন সেকশন 17 নিয়ে ডিসকাস করবো তখন ডিসকাস করবো। তো এই যে বলছে যে যদি কোনো নন রেসিডেন্ট হ্যাভিং নো ফিক্সড প্লেস, মানে তার বাংলাদেশে কোনো ফিক্সড প্লেস নাই, ইনকাম ট্যাক্সে যেমন পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, তার যদি বাংলাদেশে কোনো সাপ্লাই দেয় ইলেকট্রনিক সার্ভিস কাকে, টু আনরেজিস্টার্ড পারসনকে, তখন তার সাপ্লাইটা বাংলাদেশে প্রদত্ত সাপ্লাই হিসেবে, সাপ্লাইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ হিসেবে ট্রিট হবে। এখন যেহেতু সাপ্লাইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ ট্রিট হবে, তাহলে আমি যদি সাপ্লাই বাংলাদেশে প্রোভাইড করি তাহলে আইনের বেসিসে আই হ্যাভ টু পে ভ্যাট। তো এই শুধু এই কয়েকটা সার্ভিসের, তার মধ্যে একটা ইলেকট্রনিক সার্ভিস, এই ধরনের সার্ভিসগুলো যদি বাংলাদেশে প্রোভাইড করে, তাইলে ওই যে নন রেসিডেন্ট, তার বাংলাদেশে কোনো না থাকলেও, কোনো কিছু না থাকলেও তাকে বাংলাদেশে ব্যাট পেমেন্ট করতে হবে। এবং ব্যাট পেমেন্ট করতে গেলে তখন তার কি করতে হবে, তার বাংলাদেশের রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখন তার যদি ব্যাট পেমেন্ট করতে হয়, বাংলাদেশের রেজিস্ট্রেশন নিতে হয়, তাহলে কিভাবে নিবে, এই নেওয়াটাই এখানে সৃষ্টি করা হয়েছে ব্যাট রেজিস্ট্রেশন বাই নন রেসিডেন্ট। এখানে তিনটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা ইম্পর্টেন্ট বলছে নন রেসিডেন্ট হ্যাভিং নো ফিক্সড প্লেস, তাহলে ওই যে নন রেসিডেন্ট, কোনো একটা নন রেসিডেন্ট তার বাংলাদেশে কোনো অবস্থান নাই, তাহলে কোশ্চেন আসতে পারে সে ব্যাট পেমেন্ট কিভাবে করবে, তার ব্যাটটা কে পে করবে, তার কমপ্লেন্স কি করবে। তাহলে এখানে ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে ব্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ক্ষেত্রে একটা অপশন ছিল ব্যাট এজেন্ট, তাহলে এখানে ব্যাট এজেন্টের একটা অপশন আছে, এই ব্যাট এজেন্ট তার পক্ষে সব কাজ করবে। ঠিক আছে, তাহলে সব কাজ করবে, রেজিস্ট্রেশন নেবে, তার কমপ্লায়েন্স গুলা এনশিওর করবে। তাহলে একটা নো ফিক্সড প্লেস, তো ফিক্সড প্লেসের একটা ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনটাতে ডিটেল যাচ্ছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ফিক্সড প্লেসের যে ডেফিনেশন আছে, এই ফিক্সড প্লেসের না থাকলে, এবং সে যদি পার্টিকুলার সার্ভিস, এখানে একটা সার্ভিস নিয়ে আসছে ইলেকট্রনিক সার্ভিস, টু আনরেজিস্টার্ড পারসনকে প্রোভাইড করে, তাহলে বলছে শুধুমাত্র আনরেজিস্টার্ড পারসনকে প্রোভাইড করে। রেজিস্টার্ড পারসনকে প্রোভাইড করলে তার রেজিস্ট্রেশন ব্যাট বাংলাদেশে পে করতে হবে না, কারণ রেজিস্টার্ড পারসনকে যদি সে সার্ভিস প্রোভাইড করে, তাহলে এখানে তার সাপ্লাইটা বাংলাদেশে প্রোভাইড করা হয়েছে ধরে নেওয়া হবে না। তাহলে এখানে আবার একটা ক্যাটাগরি চলে আসছে যে আমি কিভাবে আইডেন্টিফাই করবো কে রেজিস্টার্ড, কে আনরেজিস্টার্ড, কিভাবে আমি এটাকে আইডেন্টিফাই করে আমি আনরেজিস্টার্ড ব্যাট পে করবো আর রেজিস্টার্ড ব্যাট পে করবো। রেজিস্টার্ড মানে ব্যাট রেজিস্টার্ড। সো এটাকেও আমরা ডিসকাস করতেছি সাবসিকুয়েন্টলি। সো তার মানে ইলেকট্রনিক সার্ভিস কি হবে, এটার একটা ডেফিনেশন আছে সেকশন 2 ক্লজ 18 কোন কোন সার্ভিস গুলো ইলেকট্রনিক সার্ভিস হিসেবে ডিফাইন করা হবে। যেমন এখানে বলা হয়েছে electronic service means the following services when provided or delivered on or through a telecommunications network, a local or global information network, or similar means, namely websites, web hosting, or remote maintenance of programs and equipment, software and the updating thereof delivered remotely, images, text, and information delivered, access to database, self-education packages, music, films and games, and political, cultural, artistic, sporting, scientific, and entertainment broadcast and telecast and events, including telecasts. So এগুলা
এই ধরনের সার্ভিসগুলো যদি বাংলাদেশে নন রেসিডেন্ট সাপ্লায়ার প্রোভাইড করে টু আনরেজিস্টার্ড পারসন, তাহলে তাকে বাংলাদেশে আপনার ভ্যাট পে করতে হবে, কারণ এই সাপ্লাইস মেড উইদিন বাংলাদেশ হিসেবে ট্রিট করবে অ্যাজ পার সেকশন 17। দেন তাকে আপনার কি করতে হবে, ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। সো এটার একটা এক্সাম্পল হলো, একবারে কমন এক্সাম্পল হলো, আমরা যদি বলি যে এই যে আপনারা দেখবেন যে হয়তো নিউজ পেপারে দেখেন যে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, লিঙ্কডইন, নেটফ্লিক্স, হ্যাঁ, আপনার অ্যামাজন, এরা ভ্যাট রেজিস্ট্রেশন নিছে, কারণ এদের এই সার্ভিসগুলা আপনার ইলেকট্রনিক সার্ভিসে পড়ে যায়। যেমন কি রকম, যদি বলি আমরা নেটফ্লিক্সে যদি একটা এক্সাম্পল দিই, নেটফ্লিক্সের করি আমরা মুভি ওয়াচ করি, রাইট? সেখানে দেখেন, এখানে ইনপুট করা হচ্ছে মিউজিক, ফিল্মস এন্ড গেমস। তো তাইলে এখানে বলছি কি নেটফ্লিক্স টু দা আনরেজিস্টার্ড পারসন। তাহলে এখন কোশ্চেনটা আসতেছে, এই নেটফ্লিক্সের যে আপনার সাবস্ক্রিপশনটা, এটা তো কি হতে পারে, আমি ইন্ডিভিজুয়াল নিতে পারি, নিলে কি হয় আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা পেমেন্ট হয়। আবার এটা আমি যখন ইন্ডিভিজুয়ালি নিলাম তখন আমি আনরেজিস্টার্ড হয়ে গেলাম, এই যে এখানে আনরেজিস্টার্ড পারসন। আবার এটাকে যদি আমি যে মনে করেন একটা অফিসে চাকরি করি, ওই অফিসের তো ব্যাট রেজিস্ট্রেশন আসছে, ব্যাট পে করে, তাহলে সে রেজিস্টার্ড, তাহলে ওই অফিস আপনার একটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারে, রাইট? তাহলে শুধুমাত্র নেটফ্লিক্স কার জন্য বাংলাদেশের ব্যাট পেমেন্টের রেসপন্সিবল থাকবে, আমাকে যখন সে সাবস্ক্রিপশনটা দিল আনরেজিস্টার্ড, রেজিস্টার্ডের জন্য আপনার নেটফ্লিক্সের ব্যাট পেমেন্টের অব্লিগেশন বাংলাদেশে নাই। এখন তাহলে কোশ্চেন আসতে পারে এটা কিভাবে আইডেন্টিফাই করবে, এক। দ্বিতীয় কোশ্চেন আসতে পারে কেন এই ধরনের বৈষম্যমূলক আইন করা হইলো। তৃতীয় কোশ্চেনটা আসতেছে, তাইলে আপনার রিটার্ন যেটা কমপ্লায়েন্স যেটা করবে, তাহলে কি শুধু আনরেজিস্টার্ড পার্সনস এর জন্য করবে না দুইটার জন্যই করবে? তাহলে প্রথম পয়েন্টটা হলো যে আনরেজিস্টার্ড পার্সন, রেজিস্টার্ড পার্সন যখন আইডেন্টিফাই হবে, সেটা আইডেন্টিফাই করাই হলো তার রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে, যে যখন একজন রেজিস্ট্রেশন করবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন অ্যাভেল করার জন্য, তখনই তার এই ক্যাটেগরি থাকে যে আপনি রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড, ব্যাট রেজিস্ট্রেশন আছে কিনা, ওইভাবে আইডেন্টিফাই করা যায় রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড। দ্বিতীয় হলো যে তাহলে আপনার কোশ্চেন আসতে পারে যে আনরেজিস্টার্ড ব্যাটটা সে পে করবে, তাহলে রেজিস্টার্ড পার্সনের ব্যাটটা কিভাবে পে করবে? রেজিস্টার্ড পার্সনের ব্যাটটা পে করার একটা স্পেসিফিক মেকানিজম আছে, দিস ইজ সেকশন 20। এটাকে বলা হয় আপনার রিভার্স চার্জ মেকানিজম, যে আপনার রেজিস্টার্ড পার্সন আপনার নিজে রিভার্স চার্জ বেসিসে ব্যাটটা পে করে দেবে। এটা নিয়ে সাবসিকুয়েন্টলি আমরা ডিটেল ডিসকাশন করবো। তার মানে ব্যাট আলটিমেটলি পে করা হচ্ছে রেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই দেওয়া হোক আর নন রেজিস্টার্ড পার্সনকে, আনরেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই দেওয়া হোক। বাট নেটফ্লিক্সের লাইবিলিটি শুধু আনরেজিস্টার্ড পার্সন ক্ষেত্রে, রেজিস্টার্ড পার্সন ক্ষেত্রে যে রেজিস্টার্ড পার্সন সেই রিভার্স চার্জ মেকানিজমে লায়াবল হয়ে যায় ব্যাক পেমেন্টের জন্য। সো এই হলো আপনার রিকোয়ারমেন্ট ফর টেকিং দ্য ব্যাক ট্রেসেশন বাই নন রেসিডেন্ট পার্টিকুলার কেসে, নট ইন অল কেস। তাহলে আমার এই রেজিস্ট্রেশন বাই রেসিডেন্ট এবং স্যার নন রেসিডেন্টের যে পয়েন্টটা সেটাও ডিসকাস করলাম। হ্যাঁ বলুন প্লিজ। স্যার প্রথম বলুন। পয়েন্টটা একবার বলুন স্যার, কিভাবে বুঝবো যে রেজিস্টার আনের? এটা হলো সাপোজ মনে করেন আমি জি এখন স্যার। নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন নিব, ঠিক আছে? তো সাবস্ক্রিপশন নিলে কি করতে হবে, আমার তার ওয়েবসাইটে যেতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, রাইট? ওখানেই তার ওই ক্যাটাগরাইজেশন করা আছে যে আমি যদি রেজিস্টার্ড হই তাহলে আমার ব্যাটারি শেষ নাম্বারটা দিতে হবে। তাহলে সে ব্যাটারি শেষ নাম্বার দিয়ে আইডেন্টিফাই করবে আপনি রেজিস্টার্ড বা নন রেজিস্টার্ড কিনা। আপনি মনে করেন আপনি রেজিস্টার্ড কিন্তু জি স্যার। তাহলে ব্যাটারি শেষ নাম্বার দিলেন না, তাহলে সে কিন্তু আইডেন্টিফাই করবে আপনি নন রেজিস্টার্ড। সো ওইভাবেই সে ক্যাটাগরাইজ করে ফেলতে পারে। তো তার মানে তাহলে জি নেটফ্লিক্স শুধু রেসপন্সিবিলিটি কিসের ওকে জন্য? স্যার। আনরেজিস্টার্ড পার্সনস এর জন্য। ঠিক আছে, তাইলে আমরা এখানে থ্যাংক বুঝলাম ইউ স্যার। যে জি স্যার। কেন রেসিডেন্ট নন রেসিডেন্টের ডেফিনেশনটা বেডেনে আসছে, এবং নন রেসিডেন্ট কোন কোন ক্ষেত্রে আপনার ব্যাট রেজিস্ট্রেশন নিয়ে তার লাইব্রেরিটা ডিসচার্জ করবে। এখন আমরা আরেকটা পয়েন্টে চলে যাই। কি পয়েন্টে চলে যাব? একটু যে প্রবলেম ছিল। এই যে রেজিস্ট্রেশনটা নিচ্ছে, রাইট? তাইলে এখন অনেকগুলা পয়েন্ট আছে, যেমন মনে করেন আমি একটা, আমার 5টা ফ্যাক্টরি আছে, অথবা আমার মনে করেন একটা ফ্যাক্টরি আছে। সো আমি 5টা সারা বাংলাদেশে ডিপো আছে। হ্যাঁ, আমি ডিপোর মাধ্যমে গুডস গুলা কি করি, ডিস্ট্রিবিউট করি সারা বাংলাদেশে। আমার ফ্যাক্টরিটা মনে করেন গাজীপুরে আছে, আমি ডিপোর মাধ্যমে 5 জায়গায় 5টা ডিপো আছে, ডিপোর মাধ্যমে সারা বাংলাদেশে গুডস ডিস্ট্রিবিউট করি। তাহলে আমার
এই রেজিস্ট্রেশন তাহলে কয়টা হবে, এখানে একটা কোশ্চেন আসে। রেজিস্ট্রেশন তাহলে কয়টা হবে একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা আসে যে রেজিস্ট্রেশন যদি আমার প্রত্যেকটার জন্য আলাদা করে নিতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাকে ব্যাটারি রেকর্ডস মেনটেন করতে হবে, প্রত্যেকটা জায়গায় মাসে রিটার্ন সাবমিট করতে হবে, ব্যাটারি অ্যামাউন্ট জমা দিতে হবে, কমপ্লায়েন্স এনশিওর করতে হবে, তাহলে আমার কমপ্লায়েন্স কস্ট অনেক বেড়ে যায়। সো ব্যাটারি আইনে আপনার একটা প্রভিশনস আছে, রেজিস্ট্রেশন কি সেন্ট্রাল না ইউনিট। আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারেন কিরকম, যেমন এখানে মনে করেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমার 2টা ফ্যাক্টরি আছে, আমার 2টা ডিপো আছে, আমার 4টা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। ঠিক আছে, তো আমার এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে গুড যেতে পারে, আমার এক ফ্যাক্টরি থেকে আরেকটা ডিপোতে যেতে পারে, ডিপো থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারে যেতে পারে। এইভাবে আমার কন্ট্রোলের মধ্যে কি করতে পারে, ঘুষগুলো ঘুরতে পারে, রিকোয়ারমেন্ট বেসিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সো যদি সেন্ট্রাল ডিসিশনটা নেওয়া হয়, তাহলে সুবিধা হলো যে আপনার এই কন্ট্রোল যখন আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যখন আপনার এটা কন্ট্রোলটা চলে যাবে, মানে সাপ্লাই দিবেন, তখনই শুধুমাত্র আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে, দেন ব্যাট পেমেন্টের অব্লিগেশনসটা ক্রিয়েট হবে। আর এই যে ইন্টার ট্রান্সফার, এটার ক্ষেত্রে একটা স্পেসিফিক ফর্ম আছে, ব্যাট 6.5, ওইটার মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন, নো রিকোয়ারমেন্ট ফর পেমেন্ট অফ বিএটি। বাট যদি মনে করেন যে আপনার রেজিস্ট্রেশন সেন্ট্রাল নাই, তাহলে কি করতে হবে, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন নিতে হবে। প্রত্যেকটার জন্য যখন আলাদা আলাদা গুডস সাপ্লাই দিবেন তখন ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা করে ভ্যাট পে করতে হবে, আলাদা করে রিবেট নিতে হবে, এই টোটালটাকে রেকর্ড মেনটেন করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি করতে হবে, ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। সো হিউজ ডিফিকাল্ট জব। সো এই দুইটার মধ্যে আপনার ব্যালেন্স করার জন্য একটা প্রভিশনস আছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন, যেটা প্রভিশনসটা ডিপেন্ড করা আছে সেকশন 5 এর সাবসেকশন 1-এ। ওখানে বলা হয়েছে যে আপনি সেন্ট্রালে যদি প্রিজার্ভ করেন অল অ্যাকাউন্টস, ট্যাক্স, ডিপোজিটস এন্ড ব্যাড রেকর্ডস ইন অটোমেটেড সিস্টেম থ্রু সফটওয়্যার, মানে ব্যাড রেকর্ডসটা ম্যানুয়ালি রাখলে হবে না, সফটওয়্যারের মাধ্যমে আপনার অটোমেটেড সিস্টেমে রাখতে হবে, এবং আপনার রিলেটিং টু দ্য সাপ্লাই অফ আইডেন্টিক্যাল or similar goods or service or both from one or more places, then may take one central registration as per prescribed conditions and method। যদি আপনি সব রেকর্ড সেন্ট্রালি রাখেন, ব্যাচ সফটওয়্যার রেকর্ডগুলো মেনটেন করেন, ফর আইডেন্টিক্যাল সাপ্লাইয়ের জন্য একের অধিক স্থান থেকে সাপ্লাই দিলেও আপনি সেন্ট্রাল ডিসিশন নিয়ে এক জায়গায় সবকিছু করতে পারেন। তাহলে এখানে 2টা পয়েন্ট আসে। একটা পয়েন্ট হলো যে সেন্ট্রালি আপনার সবকিছু রাখতে হবে থ্রু সফটওয়্যার, আর দ্বিতীয় হলো আইডেন্টিক্যাল গুডস এর জন্য। তো এখন কোশ্চেন আসে যে আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস, তো সিমিলার গুডস এর কোনো ডেফিনেশন আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয় নাই। আইডেন্টিক্যাল গুডস এর একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, যেটা দ্বারা সরি, আইডেন্টিক্যাল গুডস এর কোনো ডেফিনেশন দেওয়া হয়নি, সিমিলার গুডস একটা ডেফিনেশন দেওয়া আছে, যেটা দ্বারা বলা হয়েছে যে সিমিলার গুডস মিনস হোমোজিনিয়াস অ্যাকর্ডিং টু নেচার অফ কনজাম্পশন, ইউজ সাচ এস মেডিসিন, ইলেকট্রনিক গুডস, ফুড, কসমেটিক, টয়লেট্রিজ, প্লাস্টিক গুডস এটসেট্রা অ্যান্ড ইটস প্যাকিং অর ইন্টারমিডিয়েট ইনপুট। তাইলে এখানে বলা হয়েছে যে আপনার একই ক্যাটারের মেডিসিন হলে, আপনার যদি মেডিসিন হয়, যদি ইলেকট্রনিক গুডস হয়, ফুড হয়, একই ধরতে হবে সেটার দরকার নেই, বাট ক্যাটাগরাইজ যদি ইলেকট্রনিক গুডস হয়, তাহলে আপনার যদি একটা ফ্যাক্টরি ইলেকট্রনিক্স গুডসের থাকে, আরেকটা ফ্যাক্টরি যদি আরেকটা ইলেকট্রনিক্স অন্য ধরনের নেচারের থাকে, তাহলে কিন্তু আপনি সেন্ট্রালাইজেশন নিতে পারবেন। বাট একটা যদি ইলেকট্রনিক্স গুডস থাকে, একটা যদি কসমেটিক্স এর থাকে, তাহলে আপনি ইলেকট্রনিক্স কি সেন্ট্রালাইজেশন নিতে পারবেন না, কারণ ওখানে যে সিমিলার গুডস এর কন্ডিশনসটা বলা আছে, তখন এই সিমিলার গুডস এর কন্ডিশনসটা ফুলফিল করবে না। তো তাইলে আমরা বলতে পারি যে আপনার যদি একের অধিক জায়গায় অপারেশনস থাকে, আপনি সেন্ট্রালি রেকর্ডস মেনটেন করেন সফটওয়্যারের মাধ্যমে, তাইলে আপনি আর সিমিলার গুডস এর জন্য কি করতে পারেন, সেন্ট্রাল ডিসিশনস নিয়ে সেন্ট্রালি এক জায়গা থেকে ব্যাট পেমেন্ট এবং কমপ্লায়েন্সটা এনশিওর করতে পারেন। আর যদি আপনি কন্ডিশনস ফুলফিল না করেন, তাইলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় রেজিস্ট্রেশন নিতে হবে, সেপারেটলি ব্যাট পেমেন্ট করতে হবে, সেপারেটলি আপনাকে কমপ্লায়েন্স এনশিওর করতে হবে ফর অল প্লেসেস। এবং এই যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা নিতে হবে, এই নেওয়ার জন্য আপনাকে একটা গাইডলাইন দেওয়া আছে,
যেটাকে বলা হয় ব্যাট এন্ড এসডি টেকিং অফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন এন্ড ট্যাক্স পেমেন্ট রুলস 2019। সো এই রুলসে আপনার ডিফাইন করা আছে, আপনার কি কি ডিফাইন করা আছে, অনেকগুলো পয়েন্ট ডিফাইন করা আছে। যে প্রসিডিউরস অফ টেকিং সেন্ট্রাল রেজিস্ট্রেশন, পেমেন্ট প্রসিডিউরস অফ ট্যাক্স, পারচেজ অফ গুডস ইম্পোর্ট এন্ড সাপ্লাই, issuance and preservation of tax invoices, information related to selling of goods and services, keeping of accounts, audit, investigation and determination of tax payment. So all আপনার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আপনি রেকর্ডস মেনটেন করে ভ্যাট পেমেন্ট করতে চান, তাহলে আপনার যেই পয়েন্টস গুলা আপনার হাইলাইট, সবগুলা আপনার এই প্রপারলি আপনার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন যে রুলসটা আছে 2019 ওখানে ডিফাইন করা আছে। সো ওখানে যাওয়ার আগে আমি দুইটা ওখানে ডিফাইন করা আছে, সো এর বাইরে আমি দুইটা পয়েন্ট নিয়ে এডিশনালি কথা বলবো সেন্ট্রাল রেজিস্ট্রেশন। সো ওখানে আমরা দেখলাম যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে কিছু কন্ডিশন দিয়ে দিছে, বলছে যে আপনাকে সেন্ট্রালে রেকর্ড মেনটেন করতে হবে, সফটওয়্যারে মেনটেন করতে হবে, আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস এর ক্ষেত্রে হ্যাঁ করতে হবে। সো ওইটা শুধু বলার পরেই কিন্তু হয়ে গেল না, এখানে আপনার এই যে রুলসটা ওখানে 6টা সার্কামস্টেন্সেস ডিফাইন করা আছে, যে সার্কামস্টেন্সেস গুলা আপনার ফুলফিল করলেই আপনি রেজিস্ট্রেশনটা সেন্ট্রালাইজেশন নিতে পারবেন, কারণ ওখানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, অ্যাপ্লিকেবিলিটি কি সেটা ডিফাইন করা আছে। তো কি কি অ্যাপ্লিকেবিলিটি, প্রথম বলছে যে হোয়ার এ ম্যানুফ্যাকচারার আফটার ম্যানুফ্যাকচারিং সাপ্লাইজ আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ফ্রম ওয়ান অর মোর প্লেসেস। তো মনে করেন যে আপনার একটাই ফ্যাক্টরি গাজীপুরে, আপনি ওই জায়গাতে ম্যানুফ্যাকচার করেন, বাট আপনার একের অধিক 4-5টা ডিপো আছে সারা বাংলাদেশে। তো তখন আপনি কি করতে পারেন, সেন্ট্রাল ডিসিশন নিতে পারেন যদি আপনার সাপ্লাইটা আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস হয়। এগুলো একটা অপশন। কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে বলা হয়েছে, সো কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে বলছে হোয়ার এ কমার্শিয়াল ইম্পোর্টার আফটার ইম্পোর্টিং অফ গুডস সাপ্লাইজ ফ্রম ডিফারেন্ট সেলফ ওন্ড অ্যান্ড কন্ট্রোল সেলস ইউনিট। তো এখানে আপনাদের একটা কোশ্চেন মাথায় আসতে পারে, যে আমি আগে বলে আসছি যে যত ধরনের আপনার বিজনেস আছে ব্রডলি অল বিজনেসকে ক্যাটাগরাইজেশন করা হয়েছে এই ব্যাটের পার্সপেক্টিভে 3 ধরনের, রাইট? সো এখন কোশ্চেনটা আসতেছে যে তাহলে আবার কমার্শিয়াল ইম্পোর্টার আসলো কোথায় থেকে। সো ইন্টারেস্টিংলি হলো ভ্যাটের আইনে কোথাওই এই কমার্শিয়াল ইম্পোর্টারের ডেফিনেশনটা নাই, শুধুমাত্র এই ডেফিনেশনটা আছে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের রুলসে। আগে যখন এই আইনটা ইমপ্লিমেন্ট করার আগে, যখন 1991 সালে যে আইনটা ছিল, ওখানে আপনার এই ট্রেডারকে দুইটা ভাগে ডিফাইন করা হয়েছিল, দুইটা সেপারেট ভাবে। কেউ যদি ফিনিশ গুডস ইম্পোর্ট করে উইদাউট চেঞ্জিং এনিথিং বিক্রি করত, তাকে ডিফাইন করা হতো কমার্শিয়াল ইম্পোর্টার। আর লোকালি যদি আপনি গুডস পারচেস করে সেল করতেন, তখন তাদেরকে টেকনিক্যালি ডিফাইন করা হতো ট্রেডার। আর এই আইনে আমরা শুরুতেই দেখছি যে আপনি ইম্পোর্ট করে এনে যদি বিক্রি করেন, ম্যানুফ্যাকচারের কাছ থেকে যদি পারচেস করে বিক্রি করেন, লোকালি আরেকজনের কাছ থেকে ট্রেডারের কাছ থেকে পারচেস করে যদি বিক্রি করেন, সবাই হলো ট্রেডার। বাট এই এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনস এর আপনার এই প্রভিশনসে শুধুমাত্র এই কমার্শিয়াল ইম্পোর্টারের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, যেটাতে বলা হয়েছে যে আপনি ইম্পোর্ট করে বিক্রি করলে সেটাকে কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে ডিফাইন করা হবে। এই জন্য এখানে এই কমার্শিয়াল ইম্পোর্টারের সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার প্রভিশনসটাকে আলাদা করে বলা হয়েছে, ট্রেডারের প্রভিশনসটাকে আলাদা করে বলা হয়েছে, আলটিমেটলি আর অন্য কোনো কিছুই না। তো কমার্শিয়াল ইম্পোর্টার এবং ট্রেডারের ক্ষেত্রে বলা হয়েছে কি, যে আপনি কমার্শিয়াল ইম্পোর্টে ইম্পোর্ট করার পরে আপনি যদি নিজস্ব ওন্ড এবং কন্ট্রোল সেলস ইউনিটের মাধ্যমে বিক্রি করেন, তখন আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারেন। এবং ট্রেডারের ক্ষেত্রে বলা হয়েছে যে আফটার পারচেজিং অর কালেক্টিং গুডস after the supplies from different self-owned and controlled sales unit। সেলফ ওন এন্ড কন্ট্রোল সেলস ইউনিট মানে হলো যে আপনি ইম্পোর্ট করছেন, আপনি সাবসিকুয়েন্টলি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে যখন বিক্রি করবেন, ওইগুলো আপনার নিজস্ব নিয়ন্ত্রিত হইতে হবে, নিজের এবং নিজস্ব নিয়ন্ত্রিত, ওরা থার্ড পার্টি নিয়ন্ত্রিত হইলে চলবে না। এই জন্যই বলা হয়েছে যে ফ্রম ডিফারেন্ট সেলফ ওন্ড, নিজের অ্যান্ড কন্ট্রোল সেলস ইউনিট। আর সার্ভিসেস এর ক্ষেত্রে একই কথা বলা হয়েছে,
যে where a service provider supplies identical or similar services from different self-owned and controlled branches. তো এই আমরা যদি দেখি যে তিন ধরনের বিজনেস ক্যাটাগরাইজেশনের মধ্যে আপনার ছিল কি ট্রেডার ছিল ট্রেডিং, তো কমার্শিয়াল এবং ট্রেডার দুইটা একসাথে আপনার ওই বাকেটে চলে গেছে। ওখানে সার্ভিস ছিল সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিসটাও ওখানে চলে গেছে। ম্যানুফ্যাকচারার ছিল ম্যানুফ্যাকচারারও প্রথমটা ওখানে চলে গেছে। তো ম্যানুফ্যাকচারারের আরো দুইটা আপনার এডিশনাল পয়েন্ট আছে যেগুলার বেসিসে আরো ম্যানুফ্যাকচারারদেরকে আরো ফার্দার অন্য পার্সপেক্টিভে আপনার অ্যাপ্লিকেবিলিটির পার্টে অ্যাড করা হয়েছে। কিরকম? দুইটা পয়েন্ট, একটা হলো এখানে বলছে ফায়ার এ ম্যানুফ্যাকচারার আফটার ম্যানুফ্যাকচারিং supplies goods from one or more places through self-owned and controlled sales center after paying 15% VAT or reduced rate or specific tax as mentioned in the third schedule, provided that it will not be applicable in case of conditional SRO where exemption is granted at manufacturing stage for additional part or specific rate. So এখানে আপনারা বলছে যে প্রথম তো আমরা একটা জিনিস দেখে আসলাম যে ম্যানুফ্যাকচারার যদি আপনার আফটার ম্যানুফ্যাকচারিং আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ফর মোর অর ওয়ান প্লেসের মাধ্যমে সাপ্লাই দেয়, একের অধিক প্লেসের মাধ্যমে সাপ্লাই দেয়, তাইলে তার সেন্ট্রালাইজেশন নিতে হবে। আর এইটার ক্ষেত্রে বলছে যে আপনি যখন বিক্রি করবেন একের অধিক আপনার ওয়ান অর মোর প্লেসেস টু সেলফ কন্ট্রোল সেন্টার, তখন এটা 15% হারে ব্যাট পে করেও আপনি পে করতে পারেন। যদি রিডিউস রেটের যে এসআরও তে সরি থার্ড শিডিউলে যেই আপনার রেট আছে ওই রিডিউস রেট যে অ্যাপ্লিকেবিলিটি সেইভাবে পে করেও আপনি কি করতে পারেন সেন্ট্রাল ডিসিশন নিতে পারেন। বাট কিছু কিছু গুডসের ক্ষেত্রে আপনার এক্সেমশন দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং স্টেজে, টেকনিক্যাল এক্সেমশন, যেমন মোবাইল ম্যানুফ্যাকচার বা আরো অনেকগুলো ক্ষেত্রে এরকম এক্সেমশন দিয়েছে। ওখানে কি হয় এক্সেমশনটা টেকনিক্যালি দেয়, মনে করেন ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে তো ব্যাটারি রেট 15%, ওখানে বলে যে ঠিক আছে 5%-এর উপরে অতিরিক্ত যা আছে তাদের ক্ষেত্রে ওইটা অব্যাহতি, মনে করেন তাহলে তার মানে 15%-এর যে ক্ষেত্রে রেট সেক্ষেত্রে 5-এর পরে 10% অব্যাহতি দিয়ে দেওয়া হয়। তো তখন এটাকে রিডিউস রেট বলা হয় না, এটাকে বলা হয় একটা সাকসেন্টেজ স্টেজের পরে এটাকে এক্সেমশন দেওয়া হয়েছে। তো ওখানে এটাই বলা হয়েছে যে যেহেতু এখানে রিডিউস রেট নিয়ে আসা হয়েছে কিন্তু ওই ধরনের সার্কামস্টেন্সেস গুলো এখানে অ্যাড হবে না। তো এটাই বলছে provided that it will not be applicable in case of conditional SRO where exemption is granted at manufacturing stage for additional part or specific rate। তার মানে ওই যে বললাম যে আপনার 15% হয়তো স্ট্যান্ডার্ড রেট, বাট আপনি 5% পে করতেছেন, 10% আপনাকে কি করা হলো আপনার এক্সেমশন গ্র্যান্ট করা হলো, তো ওইগুলোর ক্ষেত্রে এটা এখানে আসবে না। লাস্ট একটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বলা হয়েছে, মানে বলেছে where a manufacturer after manufacturing supplies goods from one or more places after paying applicable rate through different self-owned and controlled sales center or depot or warehouse। এখানে বলছি কি যে আফটার পেইং অ্যাপ্লিকেবল ব্যাট, তো এটার অ্যাপ্লিকেবল ব্যাটটা হলো এই ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে এক্সাম্পলটা হলো যে আপনার অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারদেরকে এক্সেমশন দেওয়া আছে আপনার অ্যাজ পার এসআরও, এটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো এসআরও এর মাধ্যমে কি এক্সেমশন দেওয়া আছে। তো আপনার ওই যাদেরকে এক্সেমপ্টেড বাই এসআরও, যেহেতু এখানে বলছি অ্যাপ্লিকেবল ব্যাট আফটার পেইং অ্যাপ্লিকেবল, তো অ্যাপ্লিকেবল ব্যাট ক্ষেত্রে অব্যাহতি তার কাছে ব্যাট রাইট নাই, তো সেইটাও আপনার তারও এই ম্যানুফ্যাকচারারও এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারবে। তো পয়েন্টটা হলো যে ফার্স্টলি আপনার কন্ডিশন ফুলফিল করতে হবে যে আপনি সেন্ট্রালে অ্যাকাউন্টস রেকর্ডস মেনটেন করেন কিনা, আপনি সফটওয়্যারে মেনটেন করেন কিনা, আপনি যে গুডসটা নিয়ে বিজনেস করতেছেন সেটা সিমিলার টু বা আইডেন্টিক্যাল গুডস অথবা সার্ভিস কিনা, তাইলে আপনি সেন্ট্রাল ডিসিশন ফার্স্টলি নিতে পারেন অ্যাজ পার সেকশন 5। দেন আপনাকে বেসড অন সেকশন 5 যেই এসআরওটাকে রেফার করা হয়েছে সেন্ট্রাল ডিসিশন রুলস 2019, ওখানে যে অ্যাপ্লিকেবিলিটি পার্ট আছে এই অ্যাপ্লিকেবিলিটি পার্টের অল কন্ডিশনস আপনাকে ফুলফিল করতে হবে টু টেক সেন্ট্রাল রেজিস্ট্রেশন, আদারওয়াইজ ইউ আর নট অ্যালাউড টু টেক সেন্ট্রাল রেজিস্ট্রেশন। এবং কন্ডিশন ফুলফিল করার পরে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলে দেন আপনার কোনটা কি কমপ্লায়েন্স করতে হবে এভরিথিং ইজ মেনশনড ইন দা আপনার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন রুলস 2019। So these are the provisions related with central registration। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা টার্ন ওভার টেক্সটের পার্টে যাব। স্যার ওই লাস্টের দুইটার মধ্যে একটু পার্থক্যটা যদি বলতেন কন্ডিশনের।
কন্ডিশনের ক্ষেত্রে প্রথমটাতে বলছি যে কি, লাস্টের যে লাস্টের দুইটা আর কি। এই দুইটার অ্যাপ্লিকেবল মধ্যে পার্থক্যটা রেট, কি স্যার? এই দুইটার মধ্যে একটা পার্থক্য কিন্তু বলছে। প্রথমটাই বলছে যে আপনি ম্যানুফ্যাকচার করে যদি আপনি 15% হারে অথবা রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্সে আপনি ব্যাট পে করেন, কেন আপনার 15% তো ব্যাটের স্ট্যান্ডার্ড রেট। এবং থার্ড শিডিউল যদি আমরা দেখি, আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, ওখানে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রিডিউস রেট আছে, 5% আছে, 10% আছে, 7.5% আছে। আবার অনেকের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে স্পেসিফিক ট্যাক্স, যেমন আপনি কি নিউজ প্রিন্ট ম্যানুফ্যাকচার করলে পার মেট্রিক টন 1600 টাকা আপনাকে ব্যাট পে করতে হয়। তো তাদের ক্ষেত্রে বলছে যে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন রেট ভিন্ন হইলেও রেজিস্ট্রেশন নিতে পারবেন। কারণ আপনি মনে করেন ম্যানুফ্যাকচারার হলো আপনি গাজীপুরে, আপনার মনে করেন ডিপো আছে মনে করেন চিটাগাং এ, বরিশালে, রাজশাহী। তাহলে গাজীপুর থেকে যখন আপনি রাজশাহী পাঠাবেন, তখন কিন্তু আপনাকে ব্যাট পে করতে হচ্ছে না। কখন পে করতে হবে? রাজশাহী থেকে যখন আপনার কাস্টমারকে সাপ্লাই দিবেন, কারণ সেন্ট্রাল রেজিস্ট্রেশন আলটিমেট সাপ্লাই ব্যাট পে করে, আমরা প্রচারটা দেখে আসছি। তো তখন আপনার রেট হতে পারে কি, যদি এটা 15% হবে 15% হবে, রিডিউস রেট হলে রিডিউস রেট হবে, স্পেসিফিক রেট হলে স্পেসিফিক রেট হবে। রেটের উপর ডিপেন্ড করে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জটিলতা কি হবে না, সেটা নিতে পারবেন। কিন্তু তাহলে স্যার আরেকটা এইটার সাথে প্রথমটার হ্যাঁ আমি বলতেছি পার্থক্য কি? আরেকটা, প্রথমটা প্রথমটা বলতেছি আরেকটা, এখানে টেকনিক্যাল পয়েন্ট আছে যে আমি বলছি যে অনেক গুডস ম্যানুফ্যাকচার করলে আপনার ফ্যাক্টরি লেভেলে এক্সেম্পশন দেওয়া হয়। এক্সেম্পশনটা কি, বলা হয় যে ঠিক আছে 5%-এর অতিরিক্ত ভ্যাটটা আপনাকে পে করতে হবে না। ওইটা কিন্তু আবার রিডিউস রেট না, ওইটা হলো অব্যাহতির রেট, যে একটা সার্টেন পোর্শন অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে বলছে ওইটা আসবে না। প্রথমটা যেটা বলতেছেন, প্রথমটাতে বলছে যে হোয়ার ম্যানুফ্যাকচার আফটার ম্যানুফ্যাকচারিং সাপ্লাইস গুডস এত এত। সো এটার ক্ষেত্রে আর একটু একটু বলতেছে প্রথমটা, ওই যে মানে প্রথমটা আর এইটা যেটা বললাম, এটার ক্ষেত্রে আসলে রেটের বেসিসে এক্সটেনশন মানে ডিফাইন করা হয়েছে, অন্য কোনো কিছু কিন্তু ডিফাইন করা নেই। প্রথমটাতে রেট বলে নেই, পরেরটাতে এটাকে রেট দিয়ে আরো ক্লাসিফাই করা হয়েছে। এটাই ডিফারেন্ট, আর মানে ডিফারেন্স, আর অন্য কোনো ডিফারেন্স। আচ্ছা আচ্ছা হচ্ছে কি স্যার, প্রথমটা কি হোয়াট এভার রেট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমটা প্রথমটা কি প্রথমটা স্যার যে কোনো রেটই হলে হবে? যে রেট তো কি হবে সেটা তো ডিফাইন করে দিয়েছে নিচে, আর তো রেট এর বাইরে নাই। মানে আচ্ছা তার আপনার মানে প্রথমটার পয়েন্টটা আমি আরেকটু বলি। প্রথমটার পয়েন্টটা হলো যে আপনার যখন সেন্ট্রাল রেজিস্ট্রেশনের পরে এই লাস্টের পয়েন্টটা আসলে, লাস্টের দুইটা পয়েন্ট পরে আসছে, প্রথমটা আগে ছিল, পরে যখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে পরের গুলা বেসড অন সার্কামস্টেন্সেস অ্যাড করা হয়েছে। তো ওইটা আগের মধ্যে রয়ে গেছে, আর পরের গুলা পরের ওইভাবে অ্যাড করা হয়েছে, যার জন্য আপনি বলতে পারেন একটা লেভেলের ডুপ্লিকেশন। সিমিলার আর কি, অতটা তেমন পার্থক্য না। আম, আরেকটা আরেকটা ডুপ্লিকেশনস এর পয়েন্ট বলতে পারেন বা বলবো না, যে এখানে বলছি কি, যে আপনার আফটার ম্যানুফ্যাকচারিং সাপ্লাইজ আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ফ্রম ওয়ান অর মোর প্লেসেস। সো ওয়ান অর মোর প্লেসটা কি আপনার নিজস্ব কন্ট্রোল না অন্য কিছু, এখানে বলা নাই। পরেরটাই কিন্তু বলছে সেলফ ওন্ড এন্ড কন্ট্রোল সেল সেন্টার। এটা আরেকটা, মানে এই প্রথমটাকে আরো যখন এটাকে অ্যাড করছে তখন এটাকে আরো মানে মানে রেস্ট্রিক্টেড বেসিসে আপনার এই প্রভিশনসটাকে অ্যাড করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আগে আপনার একটা ফ্যাক্টরির জন্য ইয়ে ছিল না, আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন, ঠিক আছে? ওখানে আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশনের প্রভিশনস দেখি, ওখানে দেখেন কিন্তু বলা আছে যে আপনার ফ্রম ওয়ান অর মোর প্লেসেস। মোর হ্যাঁ, প্লেস। ওয়ান অর মোর প্লেসেস। তো এখন এই মোর প্লেসেসটা কি, তো সেটাকে আরো এখানে ক্লাসিফাই করার জন্য এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, যে আপনার যদি আপনার ইয়ে হয়, এই ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার করে দেন আপনার এটাকে ফ্রম ওয়ান অর মোর প্লেস, এটা ওয়ান প্লেস মোর প্লেস ছিল না, এটাকে ওয়ান প্লেস ছিল না, ওইটাকে পরে ওয়ান ও অ্যাড করা হয়েছে। তার মানে এটাকে সাবসিকুয়েন্টলি অনেকগুলা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যার জন্য প্রথমটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে আর কি, ওইভাবে মানে অ্যাজ ইট ইজটা মডিফাই করে রয়ে গেছে, এটা ডিলিট করা হয়। স্যার কমার্শিয়াল ইম্পোর্টার আর ট্রেডার এনাদের জন্য কি হচ্ছে মানে সেম টাইপের প্রোডাক্ট হইতে হবে, আইডেন্টিক্যাল এবং হলো সিমিলার? হ্যাঁ এটা বলাই আছে কিন্তু আইডেন্টিক্যাল আর সিমিলার। ও আচ্ছা, ইম্পোর্ট মানে এনাদের জন্য আর কি সেম একটাই প্রোডাক্ট হবে। ওকে স্যার। আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে সেকশনটা, হ্যাঁ। মানে মেইন পয়েন্টটা, ওখানে কিন্তু আইডেন্টিক্যাল আর সিমিলার কথা জি। বলাই আছে। ওকে তারপরে না ওইটা আসছে, এটার বেসিসে ওই আপনার ওই রুলটা হয়েছে।
আইডেন্টিক্যাল মানে কি, মানে এটা কি স্ট্রং অ্যালং গুডস এরকম? আইডেন্টিক্যাল আমি যদি বলতে চাই অ্যাজ ইট ইজ, এটা আসলে এই আইডেন্টিক্যালটা এখানে কেন অপেক্ষা দেওয়া হয়নি, আইডেন্টিক্যালটা বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেবল হইতে পারে ইম্পোর্টের ক্ষেত্রে। কেন ইম্পোর্টের ক্ষেত্রে? কারণ এটাকে এই ইম্পোর্টের ক্ষেত্রে হইতে পারে কেন, কারণ আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, আবার এই সেম গুডস আরেকজন ইম্পোর্ট করছে, যে ঠিক আছে এখন আমি প্রাইসিংটা ভ্যালুয়েশন রুলস অ্যাপ্লাই করব, তাহলে এই সিমিলার মানে আইডেন্টিক্যাল একই গুডস কোথায় পাবো? অ্যাজ ইট ইজ। সো এখানে যেহেতু এই জিনিসটা হয় না, আমি ম্যানুফ্যাকচার করছি অ্যাজ ইট ইজ এর আইডেন্টিক্যাল, সো এই জন্য আমি বললাম যে আইডেন্টিক্যাল এর ডেফিনেশনটা কিন্তু পরবর্তীতে আপনার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের প্রভিশনসে নাই, শুধু দেওয়া আছে কি সিমিলার গুডসটা। স্যার বুঝাইতে এই যে পারছি? কোনো স্টেজ, যে স্টেজে স্যার এক্সামটেড মানে রিডিউস রেট থাকে, মানে ওই স্টেজের বেলায় স্যার এই কন্ডিশনটা হবে না নাকি স্যার? কোন কন্ডিশনটা? এই যে সেন্ট্রালের যে কন্ডিশনটা আছে না না, সেন্ট্রাল তো নিতে লাস্টের, পারবেন, এই যে পরেরটা দিয়ে তো অ্যাড করে দিল যে আপনি নিতে পারবেন। মানে ওই যে এক্সামটেড স্যার কোন স্টেজে যদি এক্সামটেড থাকে ওরাও ওই নিতে এটা হলো পারবে? তো মনে করেন এটা নিতে পারবেন ওইটা। আচ্ছা, জি ওইটাও জি। তো বলতে হ্যাঁ, ওইটা তখন এক্সেমশন হয়ে যাচ্ছে, ওই ওই মানে 5% রেট না, 5-এর অতিরিক্ত একটা এক্সেমশন দিছে, তো ওখানে আপনার বলছে যে এটা ওই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, রাইট? এই ক্ষেত্রে ওরা সেন্ট্রাল নিতে পারবে না? না, ওইটা ক্ষেত্রে পারবে না। দেখছেন? এই হলো আপনার রেজিস্ট্রেশনের পার্ট। বাকিগুলো অ্যাকচুয়ালি এগুলা কার কি রাখতে হবে, কোন কোন ক্ষেত্রে ইউজ হবে, এগুলো আসলে বলার মতো কিছু নেই। বলতে গেলে আসলে আপনার 12টা ক্লাসে আমি সব শেষ করতে পারবো না। এখন আমরা টার্ন ওভার ট্যাক্সের পয়েন্টটাতে যাই, হ্যাঁ, ভেরি একটু দ্রুত যাই, কারণ টার্ন ওভার ট্যাক্সের আগেও বলছি যে টার্ন ওভার ট্যাক্সের আপনার প্রভিশনসটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এই স্ট্রেট ফরওয়ার্ডে যাওয়ার আগে দুইটা পয়েন্ট নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। ট্যাক্স পিরিয়ডের একটা ডেফিনেশন আমাদেরকে দেখতে হবে, যেটা সেকশন 2 ক্লজ 30-তে আছে। আর একটা হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, সেকশন 2 ক্লজ 76-এ আছে। সো আপনারা যদি দেখেন যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বলতে আমরা অনেক সময় বুঝি শুধু ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার। নো, ব্যাটের আইনে আগেই বলছি যে ব্যাট এবং আপনার কি টার্ন ওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্ট অল্টারনেটিভ, একটা হলে আরেকটা হয় না। তো এই জন্য আপনার ডেফিনেশনে যদি দেখেন ওখানে ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা টার্ন ওভার ট্যাক্স আপনার সার্টিফিকেট অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট দুইটাকে ইনপুট করা আছে, বলা হয়েছে কিন্তু মিনস এ ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার মেনশনড ইন ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট or turnover tax certificate issued to a registered or enlisted person. So, I business identification number হয় ভ্যাট রেজিস্ট্রেশন অথবা টার্নওভার ট্যাক্স অ্যানালাইজমেন্ট নাম্বার হবে, যে কোনো একটা। আর ট্যাক্স পিরিয়ড বলতে এই ব্যাটের আইনে আপনার যেহেতু রিটার্ন আমরা মান্থলি জমা দিই, মান্থলিটা তো পরে বলছি, ট্যাক্স পিরিয়ডের কর মেয়াদে জমা দিতে হয়, তো কর মেয়াদ বলতে বোঝাইতে হয়েছে 1 ক্যালেন্ডার মান্থ। ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে ক্যালেন্ডার মান্থ। আর টার্নওভার ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে কোয়ার্টার। কোয়ার্টার মানে আপনার মার্চ এন্ড, জুন এন্ড, সেপ্টেম্বর এন্ড, ডিসেম্বর এন্ড। সো আপনার টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে ব্যাটের ক্ষেত্রে রিটার্ন আমরা জমা দিব মান্থলি বেসিস, 1 মাস পর পর, যেহেতু ট্যাক্স পিরিয়ড মিনস ক্যালেন্ডার মান্থ, ক্যালেন্ডার মান্থ মিন নর্মালি মান্থলি। আর টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু রিটার্ন জমা হয়ে হলো কোয়ার্টারলি, যেহেতু তার ট্যাক্স পিরিয়ড বলতে বুঝেছে কোয়ার্টারলি। এবং টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে রেট হলো ফিক্সড 4% অন টার্নওভার। এটা আপনার ব্যাটের ক্ষেত্রে কিন্তু রেট ডিফারেন্ট, 15 টু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট রেটস আছে বেসড অন দ্য নেচার অফ দ্য ট্রানজেকশনস। এবং টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে আপনার রেকর্ড কিপিং আপনার যেগুলো আছে অ্যাজ ইট ইজ ব্যাটের মতো রেকর্ড কিপিং, বাট ফর্মগুলো আরো সিম্পলিফাইড। আপনার ট্যাক্স ইনভয়েসের ক্ষেত্রে তার ফর্ম সিম্পলিফাইড। আপনার ব্যাটের রেকর্ডস মেনটেনের ক্ষেত্রেও ফর্মগুলো সিম্পলিফাইড, যেহেতু টার্নওভার ট্যাক্সে ইনপুট ট্যাক্সকে রেয়ার নেওয়ার কোনো সিস্টেম নাই, স্ট্রেট ওয়ে আপনার টার্নওভার 4% পে করতে হয়, তাহলে সেই জন্য এখানে আপনার তার রেকর্ডস কিপিং ইজ ভেরি সিম্পলিফাইড। সো এই হলো আপনার টার্নওভার ট্যাক্সের ব্রড আপনার কন্ডিশনস। আর অন্য কোনো কিছু নাই। আপনারা যদি কোশ্চেন দেখেন, আমি দেখিনি এখন পর্যন্ত টার্নওভার ট্যাক্স নিয়ে আপনাদের এই লাস্ট 5, 6, 7 ইয়ার্স কোনো কোশ্চেন আসছে, বাট অবভিয়াসলি ইউ শুড নো এ বিং এ প্রফেশনাল। টার্ন ওভার ট্যাক্সের আওতায় যারা এনলিস্টেড হবে তারা তো ইয়া পাবে না, ওই যে ট্যাক্স ক্রেডিট, যে ইনপুট ট্যাক্স তো ক্রেডিট বললাম এই রিবেট পাবে না, এগুলো আর পাবে না। রিবেট ইজ অনলি অ্যালাউড ফর ব্যাট। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, ব্যাট রেজিস্ট্রেশন এন্ড টার্নওভার ট্যাক্স। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে শেষ করতে পারি।
স্যার কাইন্ডলি সিনপসিসটা কি একটু শেয়ার করা যাবে? সিনপসিস আমরা দিব, অবভিয়াসলি দিব, পাবেন। স্যার ওকে স্যার, সিনপসিসটা একটু মেইলে পাঠিয়ে দিলে বেটার হতো স্যার। চ্যাট বক্সে মেইলে দিয়ে দেন, চ্যাট বক্সে দিলে ভালো হয়। চ্যাট বক্সে না, আপনাদের যে মেলটা আসছে আইসিবির ওখানে আমি দিয়ে দিব, সবসময় সবগুলা মেইলেই পাবেন। স্যার মেইলে দিতে হয়। মেলে দিলে ভালো হয় স্যার, চ্যাট বক্সে দিলে ডাউনলোড করা পাবেন, সম্ভব হবে না। মেলেই পাবেন, মেলেই দিয়ে দিব, আমার জন্য ওকে কনভিনিয়েন্ট। ওকে, জি স্যার। থ্যাংক ইউ।